হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাজ ইউজুয়াল আমরা হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ নিয়ে আলাপ করছিলাম। সো আমরা আজকে লাইভে আছি ডার স্কলারশিপ এবং জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে। আমাদের সাথে আছেন নাফিসা ইসলাম ফারিবা এবং শুভ সাহা। হ্যালো নাফিসা এবং শুভ ভাই। হ্যালো। হ্যালো। ওকে, সো আমরা একটু বলে রাখি যারা আমাদেরকে দেখা শুরু করেছেন বা দেখছেন, আমরা এই লাইভ প্রোগ্রামগুলো কন্টিনিউ করব এবং আমার প্ল্যান হচ্ছে জুনে অলমোস্ট 30 লাইভ করা, 30 ডেজ 30 লাইভ, এইরকম একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। সো হয়তো বা 2-1 দিন মিস্টিস হবে, বাট আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম স্কলারশিপ এবং স্কলারশিপে যাওয়ার জন্য যে টেকনিক্স গুলো আছে বা আমাদের যে প্যাকেজ গুলো আছে, অ্যাপ্লিকেশন প্যাকেজ, প্রত্যেকটা জিনিস ধরে ধরে লাইভ করা, এক্সপার্টদেরকে নিয়ে এসে। আই থিঙ্ক আপনারা আমার সাথে থাকবেন। সো ওয়েলকাম টু আওয়ার গেস্ট। আমি একটু গেস্টদেরকে বলবো ওনাদের ছোট করে একটু পরিচয় দেওয়ার জন্য। প্রথমে নাফিসা, দেন শুভ ভাই, প্লিজ। হ্যালো, আমি নাফিসা। আমি ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা করেছি। মাস্টার্স করতে করতেই হঠাৎ করে চাকরি পেয়ে গেলাম। এরপরে ব্র্যাকে ইয়াং প্রফেশনাল হিসেবে জয়েন করেছি। ওখানে প্রায় 3 বছর কাজ করার পরে ইচ্ছা ছিল, সবাই খ্যাপাতো যে তুই তো আর মাস্টার্স করলি না, তো ভাবলাম দেখি একটা ট্রাই নিয়ে। দ্যাট ছিল আমার ফার্স্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন। এরপরে সাকসেসফুলি মেড ইট। এখন আমি ইউনিভার্সিটি অফ এয়ারফোর্টে পাবলিক পলিসি নিয়ে পড়াশোনা করছি। গ্রেট, শুভ ভাই। প্রথমে অভিনন্দন জাহিদ ভাইকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং সবার সামনে স্কলারশিপ নিয়ে কথা বলার জন্য। আমি পড়াশোনা করেছি আমার আন্ডার গ্রাজুয়েশন খুলনা ইউনিভার্সিটিতে আরবান এন্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনে। ওইখানে পড়াশোনা করার পর হচ্ছে আমি জয়েন করেছি সুশীলনে, একটা ন্যাশনাল এনজিও, এবং আমি কাজ করতাম খুলনাতে দীর্ঘ প্রায় 2.5 বছরের মতো আমি কাজ করেছি ওখানে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এবং লাইভলিহুড সেক্টরে। এরপরে আমি অ্যাকশন এইডে কাজ শুরু করি কক্সবাজার রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে। এর মধ্যেই হচ্ছে তা ইন বিটুইনে আমি হচ্ছে ডিএডি স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম ইপোস্ট প্রোগ্রামে। আমি পড়াশোনা কমপ্লিট করেছি মাস্টার্স অফ আর্টস ইন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে। অ্যাকচুয়ালি দ্য প্রোগ্রাম হচ্ছে দুইটা ইউনিভার্সিটিতে, রুর ইউনিভার্সিটি জার্মানি এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন কেপ সাউথ আফ্রিকা। এবং আমি কমপ্লিট করেছি ফেব্রুয়ারিতে এবং সাথে সাথে এই প্রোগ্রাম শেষ করার পরে ব্যাক কোর্স করেছি এবং মার্চ মাসে আমি অ্যাকশন এইড বাংলাদেশে আবার জব শুরু করেছি। এখন আমি বাংলাদেশে। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা কিছু বেসিক ডিসকাশন করার পরে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। সো আমাদের সাথেই থাকবেন। ওকে, সো আমরা যদি নাফিসা এবং শুভ ভাই, আমরা যদি হচ্ছে একটু আলোচনায় চলে আসি, মূল আলোচনায় আমরা ফোকাস করতে চাচ্ছি বেসিক্যালি ডার্ট স্কলারশিপে। সো প্রথমে যদি একটু জানতে চাই যে আসলে ডার্ট স্কলারশিপের বেসিক আসলে কারা অফার করে, কাদের জন্য অফার করে, বাংলাদেশ থেকে কি পরিমাণে স্টুডেন্ট যায় প্রতি বছর, বা আসলে স্কোপ গুলো কেমন। সো যে কোনো একজন ডার্টের বেসিক একটু কভার করতে পারেন। ভাই, you wanna go first? Yep, sure. ডার্ট স্কলারশিপ হচ্ছে বেসিক্যালি এটা ডিএডি এর ফুল ফর্ম হচ্ছে ডয়েচে যেটা বলে ডয়েচার একাডেমিশিয়ার ওয়েস্ট্রাস্ট ডিনস্ট। খুবই টাফ এখনো পর্যন্ত আমার কাছে, আমার জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই পুয়ার। আর যদি ইংলিশে বলি দেন জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যেটা ড্যাট, এটা দিয়ে থাকে বেসিক্যালি হচ্ছে জার্মান গভর্নমেন্ট থেকেই আসে, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন এন্ড রিসার্চ আর মিনিস্ট্রি অফ ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট থেকেই আসে। এবং অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি অ্যাপ্লাই করেছি বেসিক্যালি হচ্ছে ইপোস্ট প্রোগ্রামে, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। তো আমার ধারণা ছিল যে শুধুমাত্র হয়তো এইগুলোতেই ড্যাট স্কলারশিপ দিয়ে থাকে, বাট আমি আসলে পরে জানতে পারছি যে ড্যাডের পরিসরটা আসলে অনেক বড়। সিরিয়াসলি যখন ড্যাডের আমি মিটিং এ যাই, অ্যানুয়াল মিটিং এ, তখন জানতে পারি। এবং ড্যাড স্কলারশিপটা বেসিক্যালি 1925 থেকে ওরা স্কলারশিপ দেয় এবং মাঝখানে গ্রেট ওয়ারের কারণে 8-10 বছরের মতো বন্ধ ছিল এবং ফার্দার ওরা 1992 থেকে চালু করে, এবং যেটা শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রিজ এর জন্য না, ওরা পুরো ওয়ার্ল্ডকেই কভার করে। এবং তাদের মেইন যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে গ্রাজুয়েটস, ডক্টরাল, পোস্ট ডক্টরাল, পিএইচডি স্টুডেন্টস এবং রিসার্চ ফোকাসটাই তাদের সবচেয়ে বড় ডিএডি স্কলারশিপ গুলো।
নাফিসা, anything to add? হ্যাঁ, জাস্ট টু অ্যাড টু দ্যাট, ভাইয়া যেরকম বললেন তাদের অনেক ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। আমারটা স্পেসিফিক্যালি ছিল হচ্ছে পাবলিক পলিসি আর গুড গভর্নেন্সের জন্য। তো মোর ফোকাস অন সোশ্যাল সায়েন্স। আর এটা হচ্ছে প্রতি বছর, এটা টাইমলাইনটাও এই পজের থেকে একটু ডিফারেন্ট। আজকে থেকে ওপেন হয়েছে, এই নেক্সট ইয়ারের ইনটেকটা জুলাই 31 পর্যন্ত চলবে। তো এটার হচ্ছে 8টা ইউনিভার্সিটি, এটা স্কোপটা আর একটু ছোট, আর ইটস আ স্মলার মোর ফোকাসড অন সোশ্যাল সায়েন্স। ওকে, গ্রেট। আচ্ছা, আর হচ্ছে, আর যদি বলি একটু বাংলাদেশ থেকে আসলে কি পরিমাণ প্রতি বছর যাচ্ছে নরমালি ডার্ডে, কোন স্ট্যাটিস্টিক্স আছে আপনাদের কাছে? আগে আমাদের স্কলারশিপটাতে আরেকটু বেশি আসতো, আমি যতদূর জানি। আমি যে বছর এসেছি সেখানে সেই বছর আমিও একা ছিলাম, একজন আপুর সাথে কথা হচ্ছে। ইটস বিন লাইক 1% ফ্রম বাংলাদেশ এভরি ইয়ার সো ফার, অ্যাটলিস্ট আমারটাতে। হ্যাঁ, আচ্ছা, ওভারঅল কোন স্ট্যাটিস্টিক্স আছে কিনা, লাইক টোটাল ডার্ট প্রোগ্রামে কতজন যাচ্ছে যে কোনো প্রোগ্রাম মিলিয়ে? নট রিয়েলি শিওর। আসলে টাফ এটা বলা যে আসলে বাংলাদেশ থেকে কতজন চায়, কারণ আমি আগেই বলছি যে আমি গিয়েছিলাম ইপোস প্রোগ্রামে। ইপোস প্রোগ্রামে অ্যারাউন্ড তারা 23টা সাবজেক্ট অফার করে, যেগুলা হচ্ছে ইকোনমিক্স এর উপর, ফাইন্যান্স এর উপর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমি গিয়েছিলাম পার্সোনালি ডেভেলপমেন্ট কর্পোরেশনের, ছাড়া ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স, এনভায়রনমেন্ট, মিডিয়া স্টাডিজ, লট অফ প্রোগ্রামস দে অফার অ্যাকচুয়ালি ইন এভরি ইয়ার। আমার জানা, আমি তখন জানতে পেরেছিলাম যে আমি একজন গিয়েছিলাম ডেভেলপমেন্ট এবং আরেকজন আপু গিয়েছিলেন। আপু ছিল আরবান রুরাল প্ল্যানিং ইউনিভার্সিটি থেকে, আপু গিয়েছিল রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সে, যেটাকে অনেকে শর্ট ফর্ম বলে স্প্রিং প্রোগ্রাম। আর এছাড়া পরে আমার সাথে আপুর ওই প্রোগ্রামটা সম্বন্ধে আমি জানতে পারি যখন আমি ডিএডি অ্যানুয়াল মিটিং এ গিয়েছিলাম। তখন 2018 ব্যাচে আরেকজন আপু গিয়েছিলেন ইউনিভার্সিটি অফ দুইসবুর্গ এসেনে, হেলমুট স্মিথ প্রোগ্রাম। হেলমুট স্মিথ, এটা হ্যাঁ, আমার এটা তো একটু ডিফারেন্ট প্রোগ্রাম তখন। আর এছাড়া যদি ভাই আপনাকে আরেকটু বলি যে বাংলাদেশ থেকে কি পরিমাণ, আমি অ্যাকচুয়ালি ডিএডির কথা জানতে পেরেছি হচ্ছে আমার সিনিয়র বড় ভাই এবং আপনাদের কাছ থেকে, খুলনা ইউনিভার্সিটি থেকে। এবং আমাদের অ্যারাউন্ড 2001 থেকে আমি 2018 এ গিয়েছি। তো মোরালেস প্রতি বছর আমাদের খুলনা ইউনিভার্সিটি আরবান প্ল্যানিং, আরবান রুরাল প্ল্যানিং থেকে কেউ না কেউ যায় আমাদের এখান থেকে, স্পেশালি ইপোস প্রোগ্রামে। ইপোস প্রোগ্রামের মোরালেস ডেভেলপমেন্ট কোঅপারেশন, দেন আরবান রিজিওনাল প্ল্যানিং, এবং ওইখানে কিছু স্পেশাল কন্টেক্সট সাবজেক্ট আছে যেগুলোতে আর কি আমাদের প্রতি বছরই কেউ না কেউ যাচ্ছে। ওকে, এটা একটা লাইক মজার কন্টিনিউয়েশন। ফর এক্সাম্পল, লাইক আমাদের ডিপার্টমেন্ট থেকে, ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে ফুল ব্রাইটে যাওয়া শুরু হলো মনে হয় 2016 বা 17, মানে টিচার ছিল বাট স্টুডেন্টদের কাছ থেকে। এরপর থেকে প্রতি বছর একজন করে ফুল ব্রাইটে যাচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং আর কি। আমাদের হেলমুট স্মিথ স্পেশালি উইলি ব্র্যান্ডেও সেম, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মোরলেস প্রতি বছর একজন করে আসে। ওকে, আচ্ছা, আর তাহলে ডার্ট স্কলারশিপটা যদি অ্যাড করি জাহিদ ভাই, খুব ইন্টারেস্টিং যে আমি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের এই কোর্সে আমাদের কোন যে কয়জন গেছে, আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে 2001 থেকে এবং অনগোয়িং চলতেছে। এবং এই প্রোগ্রামটা বেসিক্যালি প্রতি 2 বছরে একবার ওরা অফার করে রুরি ইউনিভার্সিটি। এবং এই পর্যন্ত ওইখান থেকে মোট 9টা ব্যাচ গেছে, তার ভিতরে 6 জন বাংলাদেশি গেছেন, তার ভিতর 5 জনই গিয়েছে আরবান রুরাল প্ল্যানিং থেকে, একজন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। এনিওয়ে, ইন্টারেস্টিং। আচ্ছা, তো আমরা একটু যদি স্কলারশিপ গুলো রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলি। আচ্ছা, আগে একটু জিনিস ক্লিয়ার হতে চাই যে স্কলারশিপটা তো মাস্টার্স এবং পিএইচডি, রাইট? ডার্ট দুইটা লেভেল, স্পেসিফিক্যালি মাস্টার্স। ওকে, আমাদেরটা এটা হচ্ছে মাস্টার্স অফার করে, এবং এখানে ইপোস প্রোগ্রামের ভিতর কিছু পিএইচডি প্রোগ্রামও ইনবিল্ট আছে এখানে। এবং এছাড়া ডিএডি তে বেসিক্যালি ফোকাসটি হচ্ছে মাস্টার্স, পিএইচডি এন্ড পোস্ট ডক্টরাল। এবং যদি কেউ রিসার্চে, পার্টিকুলারলি রিসার্চ প্রোগ্রামগুলোতে, আমার কিছু পরিচিত মানুষ আছে যারা কি শুধুমাত্র, এবং আপনি হয়তো শুনেছেন যে হামবোল্ড রিসার্চ ফাউন্ডেশনের কথা, যারা আর কি রিসার্চ, শুধু স্পেসিফিকলি রিসার্চ পারপোজেই তারা ফান্ড দিয়ে থাকে। এবং ডিএডির হচ্ছে যে ইপোস বা হেলমুট স্মিথ এছাড়াও কিছু ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম আছে তাদেরকে। যেমন আমার এক বড় আপু আছে পরিচিত, যিনি প্রথমে একটা ইউনিভার্সিটি থেকে আগে অ্যাডমিশন
ক্লিয়ার করেছেন এবং পরবর্তীতে ডিএডির কাছে ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের জন্য, এন্ড ফাইনালি she got the fund actually. Great. So it's a different issues here. ওকে, সো আমি রিকোয়ারমেন্টে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন ফ্রম মাই সাইড। স্কলারশিপ গুলোর একটা ইয়ে থাকে আর কি, স্পেশাল এরিয়া থাকে। এরিয়া আই মিন লাইক যেমন বলা হয় যে কমনওয়েলথ, ফুলব্রাইট, এগুলো হচ্ছে কিছুটা একাডেমিশিয়ানদের জন্য বা শেভেনিং। সো আমি জানতে চাচ্ছি আসলে যে ডার্ট স্কলারশিপ এটা আসলে কোন জায়গায় ফোকাস করে? আপনারা দুজনেই কিন্তু ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, সো আমি কি বলবো এটা আসলে প্র্যাকটিশনার থেকে ফোকাস করে নাকি হচ্ছে আসলে মিক্স? নট এক্স্যাক্টলি। আমি আমাদের প্রিভিয়াস যারা এসেছেন ওনাদের মধ্যে রিসার্চার ছিলেন, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার আছে, কেউ কেউ আছেন যারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন একাডেমিশিয়ানস। ইটস কোয়াইট ভ্যালিড। গ্রেট, গ্রেট, সো ইটস এ গুড কম্বিনেশন। Exactly right. Just to add one what যে এরা শুধুমাত্র ফোকাস করে প্রফেশনালদের উপর, প্রফেশনাল। যে তারা প্রফেশনাল হোয়াট এভার ইউর ব্যাকগ্রাউন্ড। আমি আমার প্রোগ্রামে আমরা ছিলাম 28 জন স্টুডেন্ট 21টা ন্যাশনালিটিস থেকে, তো সবাই ডিফারেন্ট ফিল্ডের। এর ভিতরে টিচার ছিলেন, আপনি ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার ছিল, এর ভিতরে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ছিল, মিনিস্ট্রি অফ এডুকেশন আজারবাইজানের ছিল। সো ডিফারেন্ট এরিয়া অফ ইস্যু থেকে মানুষজন আসছে, কিন্তু এটা কমন ছিল সেটা হচ্ছে যে সবারই 2 ইয়ার্স এর প্রফেশনাল এক্সপেরিয়েন্স ডেভেলপমেন্ট ফিল্ড রিলেটেড। ওকে, সো আমরা ওই জায়গায় আসছিলাম আসলে। তাহলে আপনাদের যদি রিকোয়ারমেন্ট গুলো একটু বলতেন একজন একজন করে, যে আপনাদের ডিফারেন্ট প্রোগ্রামে ডিফারেন্ট টাইপ অফ রিকোয়ারমেন্ট ছিল নাকি হচ্ছে লাইক ইন জেনারেল রিকোয়ারমেন্ট থাকে? সো নাফিসা থেকে দিয়ে শুরু করে যে কি কি রিকোয়ারমেন্ট ছিল? ইন জেনারেল বেসিকলি জাস্ট মিনিমাম 1 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স হেলমুট schmidl লাগে, আর হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ কিছু স্পেসিফিকেশনস থাকে। কেউ প্রফেশনালস প্রেফার করে, কারো ক্ষেত্রে হয়তো লাইক ইউ সেড রিসার্চ প্রেফার করে, বা কোনো একটা ডিফারেন্ট সাবজেক্ট এরিয়াতে ফোকাসড ইউনিভার্সিটি। বাট বেসিকলি ইটস জাস্ট দ্যাট একটু এক্সপিরিয়েন্স থাকা লাগে, আর একাডেমিক normally CGPA and everything that should be good enough চলনসই। এরপরে হচ্ছে কস্টটা অনেক ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমি কিছুর জন্য পড়তে চাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আই মিন দ্যাটস হোয়াট বেসিকলি ম্যাটার্স। এনি স্কোর রিকোয়ারমেন্ট লাইক IELTS or IELTS এর ওইটাও ইন্ডিভিজুয়ালি লাইক ইউনিভার্সিটির উপর ডিপেন্ডেন্ট। IELTS এ অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 7 এর উপরে চাওয়া হয়। আমি টোফেল দিয়েছিলাম, আমাদের হচ্ছে 8 এর উপরে চেয়েছিল টোফেল। 80 এর উপরে। আচ্ছা, শো ভাই আপনাদের কি সেম ছিল? অলমোস্ট more or less quite same actually, যে ব্যাচেলর 4 ইয়ার্স ডিগ্রি, দেন হচ্ছে আমাদের এখানে আইএলটিএস অবশ্য 6.5 চাই, 6.5, দেন লেটার অফ রিকমেন্ডেশনস, ওয়ান ফ্রম একাডেমিক, ওয়ান ফ্রম প্রফেশনাল। এবং প্রফেশনালের ক্ষেত্রে যদি ডিএডি স্কলারশিপের জন্য স্পেশালি অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে ওইখানে একটা সেন্টেন্স যে রি-এমপ্লয়মেন্টের যে চান্সেসটা, আপনার জব সিকিউরিটি, আপনি প্রোগ্রাম শেষ করে আসবেন, বিকজ এই প্রফেশনাল কোর্স গুলো তারা অফার করতেছে আপনার মানে আমাদের মতো যারা ডিএসসি কান্ট্রিজ গুলো আছে, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স কমিটি, ওইসিডির ডাক কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ গুলার তাদের যে এডুকেশন সিস্টেম, তাদের যে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনস এবং মোরলেস তাদের ইন ফিউচার ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ সেক্টরে পৌঁছানোর যে তাদের যে অবজেক্টিভ আছে, তার জন্য এই প্রোগ্রামগুলো তারা অ্যাকচুয়ালি অফার করে। এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে তারা আর কি চায় যে এখানে যারা পড়তে আসবে তারা যেন পড়া শেষে দেশে ব্যাক করবে এবং তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিটা অবশ্যই থাকবে এবং তারা দেশকে সার্ভ করবে। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি মোটিভেশনাল লেটার এ তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। এবং চাকরির যে লেটার অফ রিকমেন্ডেশন দুইটা লাগে, একটা একাডেমিক থেকে আর একটা হচ্ছে প্রফেশনাল থেকে। তো প্রফেশনাল ক্ষেত্রে যদি ওই প্রফেশনাল লেটারে যাদের চাকরি, যেমন আমার যখন অ্যাপ্লাই করেছিলাম তখন এখানে আমার কনফিউশন ছিল, যেহেতু তখন আমি অ্যারাউন্ড একটা 5 ইয়ার্স প্রোগ্রামে জব করতাম, তো যে আমার এখানে পড়া শেষে আমি ব্যাক করে আমার রি-এমপ্লয়মেন্টের সুযোগ আছে, এইটা অ্যাড করাটাও ইম্পর্টেন্ট। আর এছাড়া মোরালেস রিকোয়ারমেন্ট সেমই থাকে, সিভি দেয়া, ইউরোপাস ফলো করে। ওকে, সো আরেকটা কোয়েরি ফ্রম মাই সাইড অলসো। বিভিন্ন স্কলারশিপের মানুষদের সাথে কথা বলে আমার কাছে মনে হলো যেমন কিছু স্কলারশিপ হচ্ছে স্কলারশিপ অথরিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন ম্যানেজ করে দেয়,
আবার কিছু স্কলারশিপ হচ্ছে আলাদা আলাদা, লাইক আপনাকে স্কলারশিপ পেতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কোন ইউনিভার্সিটি থেকে আপনাকে লাইক অফার পেতে হবে, অফার লেটার। সো এই ক্ষেত্রে কোনটা ফলো করে ডার্ডে? আমি যদি আমাদের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা দাদের একটা ফর্ম আছে, ওইটা দিয়ে আর ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া মিট করে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা। দ্য ইউনিভার্সিটি হ্যাজ টু অ্যাকসেপ্ট ইউ ফার্স্ট। এরপর ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করার পরে একটা রাউন্ড অফ ইন্টারভিউ হয় ইউনিভার্সিটির সাথে। দাদ স্টেপস ইন অ্যাট দি এন্ড। যখন হচ্ছে ওই ইন্টারভিউস গুলো হয়ে যায়, তখন দাদ আর ইউনিভার্সিটি তাদের প্রেফার্ড ক্যান্ডিডেটস নিয়ে বসে, দিস ইজ হু আই থিঙ্ক শুড গেট ইট অর দিস ইজ হু আই থিঙ্ক শুড নট গেট ইট। ওকে, সো ইউ তো গাইস হ্যাভ টু ম্যানেজ ইট, রাইট? yeah. ওকে। এক্স্যাক্টলি সেম প্রসেস। আপনি হচ্ছে ইপোসে যে আলাদা সার্কুলারটা হয়, ওইখানেই হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া, দুইটা ডেডলাইন থাকে। একটা হচ্ছে ডিএডি স্কলারশিপের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, দেন একটা ডেডলাইন, আর যদি আপনি সেলফ ফাইন্যান্সে পড়তে চান তাহলে তার জন্য একটা ডেডলাইন টাইমের। তো অ্যাকচুয়ালি ডিএডির জন্য যারা অ্যাপ্লাই করে, প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হয়, এবং ইউনিভার্সিটি তখন তাদের সুইটেবল ক্যান্ডিডেটস যারা ডিএডির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ডিএডি পাঠিয়ে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ আপুস, এবং তারপরে তারা অ্যাকচুয়ালি পরবর্তীতে তারা সিলেক্ট করে। মোর অর লেস দেখা যায় যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যদি আসলে কনফার্ম হয়, তাহলে স্কলারশিপটা পাওয়ার চান্সেসটাও হায়ার হয়ে যায় আর কি। ওকে, সো বিকজ ইন্টারভিউ একটাই হয়, প্রথমে সাবমিশন করার পরে ইউনিভার্সিটি থেকে একটা যে ইন্টারভিউ হয়, দেন ওর পরবর্তী যে প্রসেস গুলো। আচ্ছা আচ্ছা, জাস্ট টু অ্যাড টু আ কোয়েশ্চেন, আমি এখানে একটা কোয়েশ্চেন দেখলাম যে এখানে আইএলটিএস ছাড়াও যাওয়া যায় কিনা। এটা একটু ডিফিকাল্ট, কিন্তু যদি হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স যেখানে করা হচ্ছে বা মাস্টার্স যেখানে করা হচ্ছে, সেটা যদি ইংলিশ হয়, আর সেটা যদি ইউনিভার্সিটির নোটপ্যাড থেকে, ইউনিভার্সিটি থেকে জানানো হয় যে হ্যাঁ তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, সেই ক্ষেত্রে একটা লিওয়ে পাওয়া যায়। বাট আই উড সাজেস্ট টু গো ফর আইএলটিএস বা টোফেল জাতীয় স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টগুলোর জন্য। জাস্ট টু অ্যাড ওয়ান মোর সেন্টেন্স উইথ আপু, এটা নিয়ে একটু কথা হয়েছিল যখন আমি প্রথমে যাই ওইখানে। তো আমাদের যেহেতু অনেক বিভিন্ন ন্যাশনালিটিস থেকে স্টুডেন্ট আসছিল, তো তখন একটা কথা হয়েছিল যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি, একজন ইন্ডিয়া থেকে একজন আসছে, একজন পাকিস্তান থেকে ছিল, নেপাল, দেন ব্রাজিল, ডিফারেন্ট কান্ট্রিজ। তো কেউ আইএলটিএস দিয়েছে, কেউ আইএলটিএস দেয়নি। আবার দেখা যাচ্ছে এখানে যে অনেক সময় ইউক্রেন থেকে একজন, তাদের মিডিয়া ল্যাঙ্গুয়েজটা ছিল ডিফারেন্ট, তারপরেও তার হয়তো আইএলটিএস লাগেনি আর কি। তো ওদের কাছে একটা লিস্ট আছে, অ্যাকচুয়ালি লিস্ট অফ কান্ট্রিজ, যে যাদের যাদের মাতৃভাষা ইংলিশ না, তো ওরা অলরেডি ফিক্স করেই আছে যে আইএলটিএস, জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা রিকোয়ারমেন্ট যে আপনার 6.5 or 7 এটা থাকতে হবে, এবং ডিউরিং দ্য ইন্টারভিউ হি অর শি ক্যান জাজ ইজিলি যে আপনার আসলে আপনি কতটুকু ফ্লুয়েন্টলি তার সাথে কথা বলতে পারতেছেন, এবং আপনি আসলেই আপনার এইটুকু দক্ষতা, ইংলিশের দক্ষতা দিয়ে আপনি আসলে এই প্রোগ্রামটা করতে পারবেন। এক্স্যাক্টলি। ওকে, সো নাফিসা যেহেতু একটা কোশ্চেন নিয়েছে, রিলেটেড একটা কোশ্চেন আছে, সিজিপি রিকোয়ারমেন্ট, খুবই হাইলি আস্কড কোশ্চেন যে কোনো স্কলারশিপে, যে সিজিপি রিকোয়ারমেন্ট নিয়ে, এটা ডারের ক্ষেত্রে কি বলে, কেমন কি? জার্মানির সিজিপিএ সিস্টেমটা আবার একটু ডিফারেন্ট। ওদের হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে। তো ফার্স্ট বিইং দ্য বেস্ট আর 5 বিইং দ্য ওয়ার্স্ট। ওইখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো কিন্তু ওরা কিন্তু ওভাবে সিজিপিএটা দেখে না। আই থিঙ্ক 3.5 or 3 above 3 যদি থাকে, আর যদি এমনিতে প্রোফাইল, চাকরির প্রোফাইলটা ভাইয়া যেরকম বললো যে এখানে ইউ হ্যাভ টু বি আ প্রফেশনাল, you just have to prove that you're worth it to get the scholarship. CGPA টা ওভাবে ওখানে অতটা ম্যাটার করে না। 3 and above I would say is fine, 3.5 এর উপরে থাকলে even better, but CGPA টা অত ইম্পর্টেন্ট না, at least আমাদেরটার ক্ষেত্রে। I think ভাইয়া would be able to add some more to it. Yeah, thank you. Actually আমার কাছেও সেটাই মনে হয় যে আপনার সিজিপিএও হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, যেটা আমি ফিল আপ করছি, আমার ব্যাচেলর আছে এবং আমি সেটাকে আমার কমপ্লিট। দেন ইন্টারভিউ, যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে ইন্টারভিউর যে কোশ্চেন গুলো ছিল, প্রতিটা কোশ্চেনই মোর ফোকাসড অন আমার জব রিলেটেড, এবং জব রিলেটেড এর কোশ্চেনের সাথে আমি ওই প্রোগ্রামটাকে কিভাবে দেখতে মানে তার সাথে কিভাবে ম্যাচ করতেছি, এবং আমার ফিউচার যে ক্যারিয়ার প্ল্যান, সেটা ওইখান থেকে কিভাবে আমি ফোকাস করব এবং আমার ফিউচার প্ল্যানটাকে ড্র করব।
এই তিনটা জিনিসের ওরা ম্যাচিংটা খুঁজতে চাইছিল আমার কাছে, যেটা মনে হচ্ছে। কারণ অ্যারাউন্ড আমি 36 মিনিটস এর ইন্টারভিউ দিয়েছিলাম কোঅর্ডিনেটরের সাথে। তার মোর দ্যান 50% টাইমই ছিল আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কি, এবং তার সাথে এবং আমার এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে আমি কেন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের এই কোর্সটাতে অ্যাপ্লাই করি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে নাফিসা কিছু বলতে না, চাচ্ছিলেন? হ্যাঁ, জাস্ট ওয়ান্টেড টু অ্যাড যে মোটিভেশন লেটারের মধ্যেও এটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ফিউচারে এটা আমার ফিউচার প্রফেশনালি এটা আমাকে কিভাবে হেল্প করতে পারে, আমি যে কোর্সটা করছি কোনো একটা রিজনে করছি, তো এটা আমার ফিউচার ক্যারিয়ার গোলস বা ক্যারিয়ার প্ল্যানের সাথে এটা কতটা অ্যালাইন্ড, এই জিনিসটা মোটিভেশন লেটার স্পেশালি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা হচ্ছে এই পরের সেকশনে ঠিক আলাপ করবো যে আসলে কিভাবে যারা চাই যেতে ওরা প্রিপারেশন নেওয়া উচিত, সেখানে হচ্ছে একটু ইলাবোরেটলি বললে হবে প্রতিটা সেকশন নিয়ে। আর এখন হচ্ছে আমি একটু লাস্ট কোয়েশ্চেন ইন টার্মস অফ লাইক স্কলারশিপ, যে স্কলারশিপ আসলে কি কি কভার করছে, আপনাকে যখন স্কলারশিপ দিচ্ছে হোয়াট দে আর কভারিং ইন টোটাল, আই মিন লাইক এয়ারফেয়ার থেকে শুরু করে গিভ দেম হোপ, পিপল তাকায় আছে। যাওয়ার একটা ফ্লাইট, যেটা আমি ওইটার জন্য হচ্ছে ওরা একটা ফিক্সড অ্যামাউন্ট দেয় আমাদের স্কলারশিপটাতে। আর হচ্ছে লিভিং অ্যালাউয়েন্স, টিউশন ফি ওইটা দেয়া দি প্রোভাইড করে ডিরেক্টলি ইউনিভার্সিটিকে। লিভিং অ্যালাউয়েন্সটা আবার ডিফার করে, 2 বছরের মাস্টার্সে এক ধরনের লিভিং অ্যালাউয়েন্স, আর একটু কম থাকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটার সময়, কারণ তখন ওরা অ্যাকোমোডেশনটা প্রোভাইড করে, তখন অ্যাকোমোডেশনের টেনশন আপনার করা লাগবে না। আর সাথে হচ্ছে রিসার্চ গ্র্যান্ট একটা বছরে একবার করে দেয় একটা লামসাম অ্যামাউন্ট। আর সাথে ইফ আই রিমেম্বার কারেক্টলি, ইয়া দ্যাটস ইট। ওকে, ও আর ভিসা ফি লাগে না, দ্যাটস গ্রেট হেল্প। দেয়াদের ক্ষেত্রে ভিসা ফি আমাদের লাগে না, 1 টাকা লাগে না when you go for it. Sure ভাই। I would say DED scholarship just like our parents. কিছুই লাগছে না, পড়াশোনার সুযোগ পাচ্ছি এবং তার সাথে সবকিছু ম্যানেজ করতে পারছি। তো যদি শুরু থেকেই বলি তাহলে হচ্ছে আমি হচ্ছে যখন আমার ডিএডি ইয়ার কনফার্ম হয় তখন ইউনিভার্সিটি তখন ভিসার যে একটা চ্যালেঞ্জ ফেস করা লাগে, যে ভিসার জন্য ডেট নেওয়া বা এবং কিছু এগুলো কিছুই লাগে না, সরাসরি এমএস থেকে মেইল করছিল যে এই ডকুমেন্টস নিয়ে এই মের 1 তারিখে চলে আসার জন্য, এবং এখানে কোনো ভিসা ফি নেই। এবং ইপোস প্রোগ্রামে আমাদের এখানে 850 ইউরো করে দেয়, যেটা দিয়ে হচ্ছে লিভিং অ্যালাউন্স পুরা মাস চলার জন্য যেটা। আর জার্মানি তার একটা সবচেয়ে মজার, স্পেশালি এনআরবি মানে আমি যে স্টেটে পড়াশোনা করতাম নর্থ রাইন ওয়েস্টফেলি, সেখানে আরেকটা যে সুযোগ আছে সেটা হচ্ছে যে টিকিটটা আমার সেমিস্টারের সাথে চলে আসে। তো ওই টিকিটটা দিয়ে আমি অ্যারাউন্ড প্রায় 30,000 কিলোমিটার ঘুরতে পারি ফ্রি। তো আমার এখানে ট্রাভেলের জন্য কোনো কস্ট নেই, শুধুমাত্র কস্টিং হচ্ছে আমার লিভিং অ্যালাউন্স এবং ফুডিং অ্যালাউন্স। আর এর পাশাপাশি যেটা আমি হচ্ছে, যেহেতু আমার 2টা ইউনিভার্সিটি ছিল, তো যখন আমি সাউথ আফ্রিকাতে গেছিলাম এবং সাউথ আফ্রিকার কস্টটা ছিল প্লাস ওইখানে যে অ্যাকোমোডেশনটা সেটাও ডিএডি বিয়ার করেছে। প্লাস আমি হচ্ছে যখন ফিল্ড রিসার্চের জন্য বাংলাদেশে আসি এবং আসা যাওয়া এবং এখানে থাকা যাবতীয় কস্ট সেটাও তাদের, এবং ফেরত যখন আসি তখন সেই অ্যামাউন্টটা ওরা দিয়ে। Okay, so almost parenting, right? Everything is covered by them. এবং এছাড়া আরো যেটা সেটা হচ্ছে যে যদি কেউ আর কি বিগ সিটিতে থাকে জাস্ট লাইক বার্লিন, মিউনিক, হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, সো তাদের জন্য একটা আছে মান্থলি ওরা সাবসিডি অ্যামাউন্ট দেয় রেন্টের জন্য। সাপোজ আমাকে 850 দিচ্ছে, তো বার্লিনে আসলে আমি বাসা ভাড়া দিতাম 250, সো বার্লিনে 250 হচ্ছে পাওয়া খুবই ডিফিকাল্ট, তো সেই ক্ষেত্রে অ্যারাউন্ড প্রায় 400 লাগে, তো সেই টাকাটাও হচ্ছে সাবসিডি অ্যামাউন্ট ওরা দিয়ে দেয়। এটা হচ্ছে শুধুমাত্র যারা আমাদের মধ্যে সিঙ্গেল। আর এরপরে যদি কেউ স্পাউস নিয়ে যায় তখন তার জন্য কিছু অ্যাড মানি যায়, এবং মোস্ট প্রবাবলি 2টা কনফার্ম 3টা বাচ্চা পর্যন্ত ওরা সাপোর্ট দেয়। তো আমার সাথে যে ব্রাজিলিয়ান ফ্রেন্ড আসছিল ওর স্পাউস আসছে এবং ওর হচ্ছে বাচ্চাও ছিল ছোট, তো সেই ক্ষেত্রে ও অ্যারাউন্ড প্রায় 1250 আর 1300 ইউরোর মতো ডিএডি থেকে পেত।
মাই গুডনেস। সিরিয়াস। আর সিটি ওয়াইজ রেন্ট সাবসিডি, যেটা যদি স্পাউস থাকে তাহলে যেসব সিটিতে ইভেন ওরা রেন্ট সাবসিডি অ্যালাউ করে না, সেখানেও যেহেতু আপনি আপনার স্পাউসকে নিয়ে থাকবেন, তো ওইটার জন্য আবার একটা এক্সট্রা রেন্ট সাবসিডিও পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু ফ্যাসিলিটি এইটা কোশ্চেন করছেন, এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে ডিএডি স্কলারশিপে আরো যে ফ্যাসিলিটি গুলো আমি স্পেশালি পেয়েছি, প্রথম ফ্যাসিলিটি আমি পেয়েছি আমার এমবাসিতে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে হয়নি, যেহেতু তারাই আমাকে মেইল করেছে যে এই ডেটে এসে এই ডকুমেন্টস গুলো জমা দিয়ে যেতে। যেটা অনেকের কাছে শুনছি, আবার অনেক প্রোগ্রামে আমি শুনিও নি যে তারা এরকম পেয়েছিল, বিকজ আমাকে যে ডেটটা পাঠিয়েছিল সেটা হচ্ছে মের 1 তারিখ ছিল আমার ভিসা ডকুমেন্ট। তো আমি আসলে খুব অ্যামেজড হয়েছি যে মের 1 তারিখ তো সারা ওয়ার্ল্ড বন্ধ থাকে, আমার সাথে কি ফান করলো এমবাসি। পরে দেখলাম যে না, আসলে এমবাসি খোলা থাকে, কারণ জার্মান এমবাসির অপোজিটে ছিল ইউএস এমবাসি, তারাও খোলা ছিল। তো এবং আমি অনলি 6 ওয়ার্কিং ডেজে আমি আমার ভিসা পেয়ে গেছি। এবং তারপরে ওইখানে যাওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা হচ্ছে অনেক সাপোর্টিভ রোল প্লে করে। যেমন তারা আমাকে রেল স্টেশন থেকে রিসিভ করা এবং সিটি রেজিস্ট্রেশন, পরে ফার্স্ট টাইম আমাদের জন্য বাসা খুঁজে দেয়া, এই সাপোর্ট গুলা তারা দিয়ে থাকে। যে এগুলা হচ্ছে ফর একটা আননোন সিটিতে যে খুবই হ্যাসেল হয়। আর যেহেতু ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট জার্মানির, আর কিছু কিছু জায়গায় আছে যারা আর কি একটু ডিফারেন্ট টাইপের, যারা জার্মান ছাড়া কথা বলতে চায় না। আর এর পরবর্তীতে হচ্ছে আমি যখন ইন্টার্নশিপে যাই, আমাদের প্রোগ্রামের সাথে ইন্টার্নশিপ ইনবিল্ট ছিল, তো তখন আমি ইন্টার্নশিপ যে শহরে ছিল সেই শহরেও বাসা ইউনিভার্সিটি থেকেও ঠিক করে দেয়, বিকজ অফ এই প্রোগ্রামটা ডিএডি দিচ্ছে, ডিএডি ফান্ড করছে, দ্যাটস ওয়াই দে আর সাপোর্টিং আস, ডিএডি ফর দ্য ডিএডি স্টুডেন্টস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার্স। এবং এর সাথে হচ্ছে এমনি সিটি রেজিস্ট্রেশন বা ভিসা এক্সটেনশন, এই জাতীয় যাবতীয় যা সিটি কর্পোরেশনের সাথে রিলেটেড কাজ, এইগুলাও তারা সাপোর্ট দিয়ে থাকে। সো এই জন্য আমি বললাম যে আসলে রিয়েলি প্যারেন্টিং, তারা আসলে সবকিছুতেই আপনাদের হেল্প করে, এবং যে কোনো ধরনের প্রবলেম হলে তারা আসলে আমাদের সাপোর্ট করে এই প্রোগ্রাম। রাইট, আমার মনে পড়লো এসআই স্কলারশিপ সুইডিশ ইনস্টিটিউট নিয়ে কথা বলছিলাম সাদিকের সাথে, সে তো তখন বলছিল যে ভাই জামাই আদর, ইনস্টেড অফ জামাই আদর, যা চান সবই করে দিবে। ওকে, আচ্ছা তো আর আচ্ছা, আমরা যেটা দেখি, আমি এখানে আসি, আমার তো হচ্ছে লাইক ইউনিভার্সিটি ফান্ডিং, তো আমার আসার পর হচ্ছে এখানে আমাকে সরাসরি টাকা পয়সা দেয় না, আমাকে কাজ করতে হয়। তো আপনাদের কি কোনো ধরনের কোনো জিএ আর এ বা কোনো এই টাইপের কোনো কিছু কি করা লাগে ক্যাম্পাসে, অর মানে কোনো অ্যাসিস্ট্যান্টশিপ কোনো কিছু কি করা লাগে, কোনো কাজ? নাথিং, রাইট? গ্রেট, কি বাত হে। কিছু করা লাগে না, প্লাস হচ্ছে আমাদের স্কলারশিপ তো অন্তত 450 ইউরো পর্যন্ত এক্সট্রা আর্ন করা যায়। আচ্ছা, কিন্তু ওইটা ঐচ্ছিক, আপনার যদি ইচ্ছা করে তাহলে করবেন। আর ওইটার ক্ষেত্রে অবশ্য একটা পারমিশন লাগে দেয়াদের কাছ থেকে যে আমি কাজটা করছি এই কারণে করছি। আচ্ছা, ওকে, এবং ট্যাক্স দেয়া লাগে মনে হয়। ট্যাক্স দেয়া লাগে না, 460 ইউরোজ এর ভিতরে হলে ওইটা ট্যাক্স প্যাকেটের ভিতর পড়ে না। আচ্ছা, এই জায়গায় লাস্ট কোয়েশ্চেন মানুষজনকে একটু জানানোর জন্য, ইউএসএ তে হচ্ছে যারা ডিপেন্ডেন্ট আসে, ডিপেন্ডেন্টদেরকে কোনো ধরনের কাজের সুযোগ দেওয়া হয় না। সো জার্মানিতে বা হচ্ছে ডিএডি তে যারা যায় ওদের ক্ষেত্রে কেমন? ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সেম রুল, 450 ইউরোর ভিতরে যদি কাজ করতে চায়, সেই ক্ষেত্রে আবার প্রুভ করতে হবে না যে আমি এই কারণে কাজ করছি। ইউ জাস্ট ইনফর্ম দেম যে আমি একটা কাজ করছি, আর সেটা 450 ইউরোর ভিতরে থাকতে হবে, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি যখন আমরা প্রথমে যাই ওইখানে, তখন আমাদের পাসপোর্টে ভিসাটা থাকে, তখন অ্যারাউন্ড এখান থেকে 3 মান্থসের দেয়। আমি অবশ্য আমি 6 মান্থের ভিসা পেয়েছিলাম। তো যখন আমরা ভিসা এক্সটেনশনে যাই সিটি কর্পোরেশনে, তখন ওরা আর কি ওইখানে আমাদের একটা রেসিডেন্স পারমিট কার্ড দেয়, ওই কার্ডের সাথে আমাদের একটা কাগজ দেয় যেটা আর কি ওয়ার্কিং পারমিট। ওই ওয়ার্কিং পারমিটে হচ্ছে যখন স্পাউস বা যে যাবে এখান থেকে, সে যদি আর কি যখন ভিসা এক্সটেনশনে যায় তখন ওই কাগজটা পায়, এবং তখন ওইখানে 450 যে স্টুডেন্ট জব আছে তখন তারা অ্যালাউ হয় ওই 450 জবের জন্য। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে একটু আলাপ করব আপনারা যে স্কলারশিপ পেয়েছেন, ডার্ডি স্কলার আমার সামনে বসে আছেন। সো কম্পিটিশন তো নিশ্চয়ই অনেক বেশি ছিল, অনেক মানুষের সাথে কম্পিট করে আপনারা স্কলারশিপ পেয়েছেন, যেহেতু নাফিসা বললো ওর এই জায়গায় একজনকে দেওয়া হয়তো বাংলাদেশ থেকে, রাইট, প্রতি বছর। আই থিঙ্ক ইটস লাইক এক্সট্রিমলি কম্পিটিটিভ। আর সেক্ষেত্রে যদি আমি বলি নাফিসা থেকে শুরু করি, তাহলে কোন ফ্যাক্টরটা বা আসলে
কোন জিনিসটা মনে হয়েছে তোমাকে স্কলারশিপ পেতে মোস্টলি হেল্প করেছে, বা মনে হয়েছে আসলে এই জিনিসটা বা এই জিনিসগুলোর কারণে আমি স্কলারশিপটা পেয়েছি, যেখানে হচ্ছে আরো 100 জনকে বাদ দিয়েছে বাট আমাকে চুজ করেছে? এক্সপেরিয়েন্স কি ছিল, কি মনে হয়েছে? তো প্রথমত যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভাইয়াও যেটা বলছিল যে ইউ হ্যাভ টু এনশিওর দেম যে আমি আমি যে স্কলারশিপটা পাচ্ছি সেটা দিয়ে দেশের কাজে আসবে। আমি শুধু আমার নিজের জন্য না, এটা ফিউচারে আমি দেশের কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমি আমি জিনিসটা হচ্ছে ইউজ করবো। দ্যাটস মাই অপরচুনিটি, সো ইউ হ্যাভ টু কাম ব্যাক। এরকম না যে আমি কোনো কন্ট্রাক্ট সাইন করছি, কিন্তু আমার ওই জিনিসটার উপর ফোকাস করতে হবে যে হ্যাঁ আমি দেশে গিয়ে এই জিনিস এই এক্সপিরিয়েন্সটা পরে আমি এটা এভাবে অ্যাপ্লাই করব। আর আরেকটা জিনিস, মোটিভেশন লেটারটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিভি অবভিয়াসলি সিভি, এরপরে মিনিমাম রিকোয়ারমেন্টস যা আছে সবকিছু অবভিয়াসলি ফুলফিল করা লাগবে, কিন্তু মোটিভেশন লেটার ইজ দ্য ওয়ে ইউ স্পিক টু দ্য স্কলারশিপ কমিটি। তো সেটা জার্মানরা ইন জেনারেল বেশি কথা পছন্দ করে না, ওইটা 1 থেকে 2 পেজের মধ্যে লিখে এবং খুবই অর্গানাইজড আর টু দ্য পয়েন্ট হতে হবে। তো শুরুতে যেরকম নিজের এক্সপেরিয়েন্স হিসাবে একটু বলা, নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসাবে একটু বলা, এরপরে হচ্ছে আমার এখন কি ধরনের গ্যাপ আছে, আমি এই পড়াশোনাটা যে আমি যে করতে চাচ্ছি এটা আমি এটার মাধ্যমে আমি কি পেতে পারি, আমি আমার কোন স্কিলসটা আর্ন করতে চাই বা আমি কি শিখতে চাই। আর এরপরে ফিউচার, আমার ফিউচার প্ল্যান কি, হোয়াট ইজ মাই ক্যারিয়ার গোল, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি বাংলাদেশের কি কাজে আসবো যে যে দেশে আছে। তো ওভাবে জাস্ট ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই 3-4টা পয়েন্ট যদি আমি অ্যাড্রেস করতে পারি মোটিভেশন লেটারে, খুবই টু দ্য পয়েন্ট, 1.5 থেকে 2 পেজের মধ্যে, তাহলে ইউ হ্যাভ আ ফাইটিং চান্স। ওকে। আর সিভিটা ইউরোপাস, সবকিছু সেটা ভলেন্টারি এক্সপিরিয়েন্স হোক, প্রফেশনাল এক্সপিরিয়েন্স হোক, সবকিছু ওটাতে ঠিকঠাক মতন লাইন করা। রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভাবি জাস্ট বিকজ সামওয়ান ইজ ফেমাস, ভালো স্ট্যান্ডিং আছে, সে আমাকে রেফারেন্স দিলে আমার হয়ে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, দিস পারসন হ্যাজ টু স্পিক ফর ইউ। আমি কিরকম সেটা তো আমি নিজেও বলছি, কিন্তু আমার সুপারভাইজার, সেটা একাডেমিক সুপারভাইজার হতে পারে অথবা আমার প্রফেশনাল সুপারভাইজার, সে আমার সম্পর্কে কি ভাবে সেটাও অনেক ইম্পর্টেন্ট। তো সে কি এরকম একজন মানুষকে পিক করা যে আপনাকে জানে, আপনার ব্যাপারে যা কথা বলবে সেটাও মানে ইট উইল রিফ্লেক্ট অন দ্য ডকুমেন্ট যে হ্যাঁ আমি তাকে জানি এবং দিস ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট, দে হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাজ ওয়েল। তো এই কয়টা জিনিস ঠিক রাখলে ফার্স্ট স্টেজে যাওয়া ইজ ভেরি ইজি। আর সেকেন্ড স্টেজ যেখানে ইন্টারভিউ হয়, আমাদের একটা ভাইভা হয়েছিল যেটা ইউনিভার্সিটি নিয়েছিল, তো সেই ক্ষেত্রে ওই যা যা আমি বলেছি সেগুলাই ভ্যালিডেট করা, আর কনস্ট্যান্টলি জিনিসটা মনে রাখা যে হ্যাঁ আমি এটা, এই স্কলারশিপটা আমাকে দেওয়া হচ্ছে কারণ আমি বাংলাদেশের কোনো না কোনো কাজে আসবো। এই জিনিসটা আমার ফিউচার প্রফেশনাল গোলস, ফিউচার ক্যারিয়ার গোলস, এগুলা যেন প্রত্যেকটা কথায় আসতে থাকে, সেটা ভাইভা হোক, সেটা আমার রিটেন যে প্যাকেজ, অ্যাপ্লিকেশন প্যাকেজ হোক, সবকিছুর মধ্যে এই জিনিসগুলো থাকলেই you have a very good chance of getting it. ওকে, সো তোমার ক্ষেত্রে কোনটা ইফেক্টিভ মনে হয়েছে? লাইক থাকে না যে আমার এই জিনিসটা ক্লিক করেছিল, সো ইজ দেয়ার এনিথিং লাইক দ্যাট ফর ইউর অ্যাপ্লিকেশন স্পেসিফিক? I would say আমার রেফারেন্স অনেক স্ট্রং ছিল, আর মেইনলি হচ্ছে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেহেতু ব্র্যাকেট ছিল, তো ওইটা নিয়ে আমি ওইটার উপর আমার হাইলাইট করা ছিল যে আমি আসলে মানুষের সাথে কাজ করেছি, এরপর বাংলাদেশের ফিউচার চ্যালেঞ্জেস কি ওইটাও আমি নিয়ে এসেছিলাম, এবং আমার ধারণা যে আমি এই স্কিল দিয়ে এগুলো অ্যাপ্লাই করলে আমি এই ধরনের চ্যালেঞ্জেসকে সলভ করতে পারবো। তো এক্সপেরিয়েন্স ম্যাটার্ড অ্যান্ড মাই রেফারেন্স ওয়্যার ভেরি স্ট্রং। গ্রেট। শুভ ভাই? আপু তো সব বলেই দিছে। ওকে, তো যদি ও সব বলেই দেই সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু আপনারটা বলেন আসলে কি ছিল। হ্যাঁ, সেটাই আপনার সাথে আসলে মত। এবং আসলে যদি আমি আমার ক্ষেত্রে বলতে চাই তাহলে আমি বলবো যে আমার মোটিভেশন লেটার এবং হচ্ছে আমার লেটার অফ রিকমেন্ডেশনটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আমার স্কলারশিপটা পাওয়ার জন্য। এবং স্পেশালি মোটিভেশন লেটারে যে জিনিসটা আসলেই দরকার এখানে, যে আমি যে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতেছি সেই প্রোগ্রামটাতেই আমি কেনই, কারণ ইপোসে অ্যারাউন্ড 23টা প্রোগ্রাম অফার করতেছে, তার ভিতরে আমি ওই প্রোগ্রামটাতে কেন ইন্টারেস্টেড, এবং আমার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, আমার একাডেমিক এক্সপেরিয়েন্স, আমার ব্যাচেলর এবং হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, সেটা কিভাবে আমার ওই প্রোগ্রামটার সাথে ম্যাচ করতেছে, যেটাতে আমি ইন্টারেস্টেড।
এবং এইটার সাথে ডেভেলপমেন্ট ফিল্ডের কি রিলেট করতেছে এখানে, যেটা হচ্ছে আমার ফিউচার ক্যারিয়ার প্ল্যানকে অ্যাড হচ্ছে আমার তার সাথে, যেটা হচ্ছে আমার যেটা বললো যে দেশের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটাকে ফুটে তোলানো। আমি এই প্রোগ্রামটা করার পরে আমি যে আমার দেশে আবার ব্যাক করব, তার একটা কমিটমেন্ট অ্যাটলিস্ট যেটা লেটার অফ প্রফেশনাল রিকমেন্ডেশনে তুলে ধরা, যে ইয়েস আই হ্যাভ দ্য চান্সেস টু কাম ব্যাক অ্যান্ড টু গেট অ্যান এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ এগেইন। এইটাকে যদি হচ্ছে ফোকাস করা যায় তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশন লেটারের জন্য। এবং যদি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এর কথা বলি এবং স্পেশালি ইন্টারভিউ এর কথা, ইন্টারভিউ যেটা একটু আগে আমি বলেছিলাম যে অ্যারাউন্ড মোর দ্যান 50% টাইম দে ডিসকাসড উইথ মি অ্যাবাউট মাই ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অ্যান্ড হাউ ডু আই রিলেট উইথ মাই ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার যে ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা আমাকে খুব ফেভার করছে, যে আমার এর আগে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বা লাইভলিহুড একেবারেই রিমোট এরিয়াতে খুলনার দক্ষিণাঞ্চলে কাজ করার একটা অভিজ্ঞতা মানুষের সাথে, এবং তারপরে আমি শিফট করে এসে দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ক্রাইসিস রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসেবে কাজ করতেছি এখানে। এবং এক্স্যাক্টলি আমার রেসপন্সিবিলিটি, রোল এন্ড রেসপন্সিবিলিটির সাথে প্রোগ্রামটা কিভাবে ম্যাচ করে, এইটা আমার সাথে একটা বড় সময় ধরেই ডিসকাশন হয়েছিল। এবং এইটা আমার কাছে মনে হয় যে আমার জন্য খুবই একটা ফেভার পয়েন্ট আর কি আমার পার্টি। আর যেটা আপনি বলতেছেন যে কম্পিটিশনের কথা, অ্যাকচুয়ালি ইয়েস রিয়েলি ইটস এইখানে অ্যারাউন্ড প্রায় আমরা পরে যেটা করছি এখানে প্রায় 900 অ্যাপ্লিকেশনস পড়ে, এবং একই সাথে আমার এই প্রোগ্রামটা শুরু হয় দুইটা ইউনিভার্সিটিতে, একটা হচ্ছে রুড ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন কেপ। তো দুইটা ব্যাচ থাকে, আমাদের ব্যাচে আমরা ছিলাম 16 জন ছিলাম জার্মানিতে এবং 12 জন ছিলাম কেপটাউনে। তো 16 জন থেকে আমরা ওইখানে 8 জন স্কলারশিপ পেয়েছিলাম, 8 জন 8টা ডিফারেন্ট কান্ট্রি থেকে, আর ওইখানে ছিল মোট 12 জন ছিল এখানে। তো সবাই ইন্ডিভিজুয়াল কান্ট্রি থেকে আসছিল। তো প্রতিটা দেশ থেকে একজন করে তারা সিলেক্ট করে অন এভারেজ এভরি ইয়ার। শুধুমাত্র 2012 ব্যাচে বাংলাদেশ থেকে 2 জন ছিল। আচ্ছা। আর এছাড়া সবসময় প্রতি একজন পার্সনই হচ্ছে একটা দেশকে রিপ্রেজেন্ট করে ওই ইয়ারে। গ্রেট। ওকে, সো আফটার অল দ্য কম্পিটিশন আপনারা গেলেন এবং পড়াশোনা করছেন, সো ইটস লাইক গ্রেট থিং। আচ্ছা, আর প্রিপারেশনের কথা অলমোস্ট আপনারা কভার করে ফেলেছেন, মোটিভেশন লেটার এবং হচ্ছে ইন্টারভিউ পার্টটা। তারপরেও যারা দেখছেন, যারা যেতে চান, ওদের প্রিপারেশনের জন্য ধরেন স্পেশালি যদি কেউ এখন আন্ডারগ্রেড লাস্ট ইয়ার থাকে বা মাস্টার্স করছে কিন্তু পরবর্তীতে মাস্টার্স করতে যেতে চায়, সেক্ষেত্রে আপনি ওদেরকে কি নিয়ে ফোকাস করতে বলবেন? যদি কেউ চায় যে সে ডার্ট স্কলারশিপে যাবে এবং কি করতে হবে তাকে বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত একটু আগে থেকেই, কোনো কিছু মানে স্পেসিফিক বলার আছে কিনা? কাজের ক্ষেত্রে আই উড সে যে এখানে আমরা দুজনেই যেটা বললাম যে কাজের এক্সপেরিয়েন্সটা অনেক ম্যাটার করে। আর এরকম না যে ফুল টাইম জব হতে হবে, ভার্সিটি লাইফ থেকেই অনেকেই ভলেন্টারি ডিফারেন্ট টাইপস অফ কাজ করতে থাকে, ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস থাকে ভলেন্টারি, তো ওগুলোর সাথে সংযুক্ত থাকা। আর ঠিক এক্স্যাক্টলি না হলেও এইটা বোঝা যে আমি আসলে কোন দিকে ক্যারিয়ার ডিরেকশনটা নিয়ে যেতে চাই। এটা লাইফে ইন জেনারেল অনেক কাজে দিবে, স্কলারশিপ তো বটেই। আর আমি এখানে একটা কোয়েশ্চেন দেখছিলাম যে জার্মান ভাষা শিক্ষাটা কতটুকু গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি আমার স্কলারশিপে 8টা ইউনিভার্সিটি, এটার মধ্যে 7টা ইউনিভার্সিটিতেই হচ্ছে ইংলিশ জানলেই হয়, জার্মানটা তখন জানা লাগে না, ওরা শিখাবে। কিন্তু একটু জার্মান ইভেন A1 পর্যন্ত যদি থাকে, আই বিলিভ দ্যাট উইল বি অ্যান অ্যাডভান্টেজ। ওকে, সো যারা যেতে চায় ওরা চাইলে জার্মানটা একটু আগে ভাগে শিখে নিতে পারে, রাইট? হ্যাঁ, চাইলে ইভেন ডুওলিঙ্গোতে শিখে ফেললেও ইটস সামথিং। ইভেন আমাদের ইউনিভার্সিটি তো কি জানো, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, IML, রাইট? IML, হ্যাঁ, সো ওখানেও গেলেও কিন্তু কোর্সগুলো করে ফেলতে পারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি চায়। এক্স্যাক্টলি। ওকে, শো ভাই কিছু অ্যাড করার আছে কিনা? হ্যাঁ, কারণ যদি আসলেই যাওয়ার উদ্দেশ্য থাকে জার্মানি, ভাষাটা শিখতেই পারে এটা, কারণ একটা ল্যাঙ্গুয়েজ অলওয়েজ অ্যাডিং আমাদের সবকিছু, যে কোনো সময় যে কোনো জায়গায় লাগতে পারে আর কি। আর তারপরে যদি ফোকাস এইখানে
স্পেশালি ক্যাডার স্কলারশিপের জন্য ফোকাস টোটালি হচ্ছে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং কেউ যদি আসলেই সে ডিসাইড করে থাকে যে ক্যাডার স্কলারশিপে যাবে, তার জন্য ফোকাস হচ্ছে যে রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা এবং সেই সাথে কাজ করা অ্যাকচুয়ালি ওই অনুসারে, বা আগে নিজের ইন্টারেস্টটা সবার প্রথমে আগে নিজের ইন্টারেস্টটাকে জানা এবং সেই ইন্টারেস্ট অনুযায়ী চুজ করা যে আসলে কোন সাবজেক্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলা সেম সাবজেক্ট থাকে, যেমন আরবান রুরাল প্ল্যানিং এ আমাদের হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট ছিল, আমাদের আরবান প্ল্যানিং রিলেটেড আছে, রুরাল প্ল্যানিং রিলেটেড আছে। এখন কাজ, সাপোজ আমি ওখান থেকে বের হয়ে কাজ করতেছি আমি ডেভেলপমেন্ট ফিল্ডে, বাট আমি অ্যাপ্লাই করলাম সাপোজ আরবান প্ল্যানিং এ, বাট এটা কিন্তু মিললো না আসলে। যদি আমার ব্যাচেলর ছিল আরবান প্ল্যানিং, আরবান রুরাল প্ল্যানিং এ, আমি কাজ করেছি ডেভেলপমেন্ট ফিল্ডে, তাহলে আমি যদি এখন আরবান প্ল্যানিং রিলেটেড কোন সাবজেক্টে অ্যাপ্লাই করি তাহলে আমার চান্সেস অনেক কমে যায়। আসলে আমি বলিনি ইম্পসিবল, বাট চান্সেস অনেক কমে যায় যেহেতু আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স সাথে কিন্তু ম্যাচ করেনি রাইট। বা আমার গোলের সাথে ম্যাচ করতেছে না। সো এই জায়গাগুলোতে খেয়াল রাখা আর কি, প্র্যাকটিক্যালি এবং ভেরি রেশনালি যে আসলেই আমি কোনটা চাচ্ছি। এক্স্যাক্টলি। ওকে, আমরা কিছু কোয়েশ্চেন নিব। একটা কোয়েশ্চেন হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আপনারা? সো ভাইয়া আই থিঙ্ক আপনি বলতে পারবেন। অ্যাজ ফার অ্যাজ আই নো ইপোজে কিছু ম্যাথমেটিক্স এর উপরে কিছু স্কলারশিপ আছে। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে চাই যে ইপোস প্রোগ্রামটা ওইখানে দেখা, কারণ ইপোস প্রোগ্রামের ওইখানে কিছু ম্যাথমেটিক্স এর উপর কোর্স আছে, বাট ওরা অনেক সময় হচ্ছে যেমন এই বছরের জন্য ওরা পিএইচডির জন্য অফার করেছেন শুধু, বাট ওইখানে কোনো মাস্টার্স এর কোনো প্রোগ্রাম নেই। এটা হচ্ছে ডাইরেক্ট ইপোস প্রোগ্রামটাকে ফোকাস করা, এবং আসলে প্রোগ্রাম এসপেক্টেই একটা কারণ ম্যাথমেটিক্স যেহেতু আমার ফিল্ড থেকে একটু ডিফারেন্ট আর কি, সেহেতু আমি একেবারে ডাইরেক্টলি বলতে পারবো না যে আসলে এখানে কোন রিলেটেড জব করা উচিত, বাট মেবি আপনি এখান থেকে দেখতে পারেন যে আসলে আপনি ওইখানে যে সাবজেক্ট গুলো অফার করেছেন তারা সেই সাবজেক্ট রিলেটেড ডেফিনেটলি জব আসলে আপনাকে তাদের সাথে ইনশিওর করতে হবে পাওয়ার জন্য। ওকে, সো হাই ক্লোরাইড, ওকে, গুড নেম। উনি কোয়েশ্চেন, উনি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে পড়ে, এখন আইএলটিএস ছাড়া স্কলারশিপ পাওয়ার সুযোগ, ওনার মূল কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে আইএলটিএস ছাড়া স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আইএলটিএস আমি আগেও বলেছি, যেটা আইএলটিএস হচ্ছে আপু অ্যাড করেছে যে আইএলটিএস হচ্ছে জাস্ট একটা রিকোয়ারমেন্ট। আইএলটিএস আমার কাছে মনে হয়েছে ওখানে যাওয়ার পরে যে আইএলটিএস মানে এইটা না যে হচ্ছে এটা আমাকে অনেক দূর, অনেক সময় আমিও আগে চিন্তা করতাম অ্যাকচুয়ালি যে আইএলটিএসটা মনে হয় আমার জন্য খুব একটা হাইলি ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা আমার কাছে এখন মনে হচ্ছে ইম্পর্টেন্ট শুধুমাত্র আমার রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে যাচ্ছি, আমার এতটুকুই তার কাছে প্রুফ করা দরকার যে আসলে আমি তাদের ভাষা বুঝবো কিনা বা তাদের সাথে আমি এক হয়ে কাজ করতে পারবো কিনা, এতটুকুই। এবং তার জন্য, এবং যেহেতু স্কলারশিপের এটা একটা রিকোয়ারমেন্ট এবং ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, সো এটা লাগবেই, আদারওয়াইজ তা আমি অ্যাপ্লিকেশনই ফিল আপ করতে পারবো। এটা ইন জেনারেল আই থিঙ্ক বেশিরভাগ স্কলারশিপের জন্যই অন্তত স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো যদি জানি আমি স্কলারশিপ অ্যাপ্লাই করতেই চাই, তাহলে আমার স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো আগেই দিয়ে দেওয়া উচিত। রাইট। হ্যাঁ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টেস্টের জন্যই অনেক সময় দেখা যায় দেয়া হয় না। ইভেন আমারও এক বছর দেয়া হয় নাই। মানে চাকরির পাশাপাশি আসলেই এই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো দেয়া এবং নিজেকে প্রিপেয়ার করা আসলে মানে আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। তো এই আইএলস দেখা যায় যে অনেক সময় যে আমার কাছে সবই আছে, আমি একটা সিভিও বানাইতে পারতেছি, একটা মোটিভেশন লেটারও লিখতে পারতেছি, অনেক কান্নাকাটি করে স্যারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটারও আনলাম, কিন্তু আইএলস নাই। হ্যাঁ, সো আইএলস নিয়ে ইউরোপের একটা সুবিধা হচ্ছে যে জিআরইটার প্রিপারেশন নেওয়া লাগে না। আমি ম্যাথ জমের মতন ভয় পাই, তো জিআরইটা দেওয়া লাগে না ইউরোপে অ্যাপ্লাই করেছি বলে। রাইট। সো আইএলস এর ক্ষেত্রে আমার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যদি আপনি বিদেশে পড়তে আসতে চান বা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান, একটা আইএলস দিয়ে দেয়াই যায়। মানে আমি জানি না, মানুষ আইএলস অনেক ভয় পায়। মানে এই কোয়েশ্চেন আমার ইনবক্সে না হলে 100 আছে যে ভাই আমি বিদেশ যেতে চাই, আইএলটিএস দিতে পারবো না, আইএলটিএস দিতে ভয় পাই, আইএলটিএস দিব না। আমি আমি জানি না, এটা আসলে আমার কাছে, আমি আইএলটিএস একটু টাফ হয়তো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা অনেকের জন্য টাফ, অনেকের জন্য টাফ না। আমি এমনও দেখেছি যে কিছু না পড়ে পরীক্ষা দিয়ে 7.5 পেয়েছে, বেসিকের ব্যাপারে হয়তো বা। কিন্তু আমার মতে ভাই এই যে এতগুলো জিনিসপত্র কভার করবে, আপনি যদি একটা স্কলারশিপ পান,
তাহলে আপনি আইএলটিএস যে পরিমাণ কষ্ট তা কিন্তু উঠে যায়। বা এটা সবচেয়ে ভালো বলতে পারবে যারা স্কলারশিপ না পেয়ে কোথাও পড়াশোনা করতে যায়, ওনারা বুঝে যে আসলে কি পরিমাণ ডিফিকাল্ট যে একটা মানে পড়াশোনা করা, নিজের লাইফ মেনটেন করা, সবকিছু করা। তো আমার মনে হয় একটা আইএলটিএস দিয়ে দেয়া যায়, 6 মাস প্রিপারেশন নেন লাগলে একটা আইএলটিএস দিয়ে দেন, রাইট? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। ওকে, আর এটার জন্য যে আইএলটিএস কোচিংও করা লাগবে তাও না, নিজেরাই প্র্যাকটিস করে দেয়া যায়। রাইট। তো যে একটু আগেই নাফিসা বললো যে আসলে আপন সাজ্জিদ জিজ্ঞেস করছেন যে জিআরই কতটা ইফেক্টিভ। তো আমার মনে হয় ইউরোপে ইউরোপ লাগে জিআরই না। চায় না, লাগে না। ওকে, সো জিআরই জিআরই লাগে, লাগে না, এবং জিআরই নিয়ে কোনো কনভারসেশনই নেই এখানে ইউরোপে। এক্স্যাক্টলি। রাইট। ওকে, সো সঞ্জিদা কবি জিজ্ঞেস করছেন যে জব এক্সপিরিয়েন্স ছাড়া কি স্কলারশিপ পাওয়া যায় না? জব এক্সপিরিয়েন্সটা কি একদম ম্যান্ডেটরি কিনা, আই থিঙ্ক মনে হয় এটা জিজ্ঞেস করছেন। ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এর। আমার হ্যাঁ, যদি এক্সপেরিয়েন্স থেকে বলি, আমাদের ব্যাচে যারা, আমি বলেছিলাম 16 জন ছিলাম আমরা জার্মানিতে। আমরা যে 8 জন ছিলাম, সে 8 জনের সবারই মোর দ্যান 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স ছিল। আর যারা সেলফ ফাইন্যান্সে আসছিল, তারা দেখা যাচ্ছে যে কেউ আছে কিছুদিন জব করে আসছে, বা কেউ আছে একেবারে ফ্রেশ আর কি, জাস্ট ব্যাচেলর কমপ্লিট করছে, মাস্টার্স এনরোল হয়েছে। হুম। ওকে, আন্ডারগ্রেড প্রোগ্রাম, সো ডিএডি তো আসলে আন্ডারগ্রেড প্রোগ্রাম নেই, সেক্ষেত্রে হয়তো বা জার্মানিতে ইন জেনারেল আন্ডারগ্রেডে বাংলাদেশ থেকে যাওয়ার ফ্লো কেমন, কোন আইডিয়া আছে আপনাদের কারো? আমি আমি যতদূর অন্তত বাংলাদেশের গ্রুপগুলোতে দেখেছি সবাই সাজেস্ট করে ব্যাচেলার্সটা বাংলাদেশ থেকে করে আসাই ঘুরে বেটার। আসছে। ওকে। আমি একজনকে দেখছি যে হচ্ছে বাংলাদেশ থেকে একবার ব্যাচেলর কমপ্লিট করছে, যে হচ্ছে ওইখানে যে আবার ব্যাচেলারে জয়েন করছে। ওকে, সো মেহেদি পিয়াস কোশ্চেন করছে, সোশিওলজি শেষ বর্ষের স্টুডেন্ট, সিজিপি 3.15, পাবলিকেশনস আছে, আর এই কাজ করেছেন। ওকে, সো সোশিওলজিতে মাস্টার্স করার সুযোগ কেমন? আমার মনে হয় সর্ট অফ প্রোফাইল ইভ্যালুয়েশন ওনার, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? দ্যাটস আ গুড প্রোফাইল, স্পেশালি যেহেতু পাবলিকেশনস আছে, ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশনস আছে। আই উড সাজেস্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা, ভাইয়া যেটা বললেন, আমরা যেটা বারবার বলছি, ভলেন্টারি হলেও ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকা, নোয়িং ওয়্যার ইউ ওয়ান্ট টু গো, ক্যারিয়ার গোলসটা। আর আমি যতদূর জানি অন্তত আমাদের স্কলারশিপে স্পেসিফিক্যালি সোশ্যোলজির কোনো সাবজেক্ট নেই, কিন্তু রিলেটেড অনেক সাবজেক্ট আছে। তো আপনার যদি এক্স্যাক্টলি। হুম, না আপু, আপনি কন্টিনিউ করেন, আমি জাস্ট আপনার যদি মানে ক্যারিয়ার গোলের সাথে ওই সাবজেক্টগুলোর মধ্যে কিছু মিলে যায়, তো ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। কারণ হচ্ছে ওকে, ইপোস প্রোগ্রাম গুলোতে একেবারে স্পেসিফিকলি ওইখানে প্রফেশনাল ক্যারিয়ার বিল্ডিং টাইপের সবই যে কোর্স গুলো অফার করে, মোস্ট অফ দেমই হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার বেস অ্যাকচুয়ালি। সো একেবারে সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স বা এই রিলেটেড থেকে ওরা একটু ডিফারেন্টলি সাবজেক্ট গুলোকে অফার করতেছে, তো সেই ক্ষেত্রে জাস্ট জবের সাথে ওইটাকে ম্যাচ করানো ভাইয়া। ওকে, সো জুয়েল আহমেদ সরকার ভাই, উনি আমার সিনিয়র ভাই, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি জিজ্ঞেস করছেন যে আসলে স্টাডি গ্যাপ স্কলারশিপ ডিসিশনে কেমন ইফেক্ট ফেলে। আই থিঙ্ক স্টাডি গ্যাপ ইন টার্মস অফ মেবি পড়াশোনা শেষ করার পরে লম্বা সময় চাকরি বাকরি করা, বা আই ডোন্ট নো অবশ্য কোন কি মিন করছেন। ডিএডির ওইখানে একটা আছে যে নট মোর দেন 6 ইয়ার্স, ওকে, এটা লেখা আছে, বাট তারপরে অনেক সময় হচ্ছে প্রোফাইল যদি ভালো থাকে, আপনার মোটিভেশন যদি আপনি আপনার যে রিসার্চ, আপনার যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে যদি আপনি তুলে ধরতে পারেন, হয়তোবা। কারণ আমাদের সাথে একটা আফগানিস্তানের একজন ছিল আমার কলিগস, সে হচ্ছে অ্যারাউন্ড প্রায় 8 ইয়ার্স পরে আসছে। সো ওকে, হয়তো পসিবল, যেহেতু ওরা একেবারে লিখে দেয়নি ওইখানে যে এটা আসলে সম্ভব না, just লিখে দিচ্ছে এইটাই যে এইটা হচ্ছে যে নট মোর দেন। হুম, ওকে। তারপরে কোশ্চেন হচ্ছে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসা বাধ্যতামূলক কিনা, নাকি ওখানে চাকরি করা যাবে, আর স্কলারশিপ নিতে হলে কি জার্মান ভাষা জানতে হবে কিনা? দুইটা কোশ্চেন ইমতিয়াজ আহমেদ ভাইয়ের। ডিগ্রি শেষ করার পরে আসলে ফোর্সলি ব্যাক করে না, ফার্স্ট অফ অল। হুম, ওইখানে হচ্ছে পড়াশোনা শেষ করার পরে আপনার যে কয়দিনের আপনি স্টাডি করেছেন, সাপোজ আমি 18 মান্থস প্রোগ্রাম ছিল, সো আমি 18 মান্থস এর জব সার্চিং ভিসা পাওয়ার জন্য আমি অ্যাবল, ডিপেন্ডস অন আপনার উপর। তো কিন্তু হচ্ছে যখন ডিএডির একটা এভালুয়েশন হয়, আপু হয়তো সামনের বছর হবে,
যখন আপনার প্রোগ্রাম শেষে তখন ডিএডি অ্যাকচুয়ালি আপনার কাছে জিজ্ঞাসা করে একটা ইভ্যালুয়েশনের সময় যে কারণ আমরা সবাই আসলে ওইভাবে বলে যাই যে আমরা শেষ করে ব্যাক করব, ঠিক আছে? তো সেই হিসাবে একটা কথা, বাট এটাও অনেক ম্যান্ডেটরি করে না, কারণ আপনার যেদিন প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং গ্রাজুয়েশনের পর থেকে তারা আপনাকে চিনে না, ওরা একটা ফাইনাল লেটার দিয়ে বাই বাই টাটা এবং আপনার সাথে যা লেনদেন আছে সব ক্লিয়ার করে দেয়, ঠিক আছে? এরপরে আপনি থাকলেন গেলেন আপনার বিষয়, যেহেতু জার্মান লতে আছে যে যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসলে যদি 1 বছরের বেশি কেউ পড়ে তাহলে তার ততদিন থাকার একটা চান্স ভিসা সে পাবে, যদি সে তার দেখাতে পারে যে তার ইন্স্যুরেন্স কভার করতেছে, তার কাছে টাকা আছে, তার ইন্স্যুরেন্স অথবা তার কাছে চাকরি আছে যে তার ইন্স্যুরেন্স কভার করতেছে এবং লিভিং ফুডিং এই ধরনের অ্যালাউন্স একটা মিনিমাম অ্যারাউন্ড 750 ইউরোস সে কভার করতে পারে, তাহলে আপনি এখানে থাকতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে আর 2-3টা কুইক কোশ্চেন নিব, অলরেডি 15 মিনিটস গন। সো কতদিনের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স থাকতে হবে? আপনারা মানে বলেছেন 1 ইয়ার এট লিস্ট অর মিনিমাম 1 ইয়ার। মিনিমাম 1 ইয়ার? ইপোস প্রোগ্রামে অ্যাকচুয়ালি 2 ইয়ার্স বলে, যে 2 ইয়ার, ডেভেলপমেন্ট ওকে। রিলেটেড গুলোতে হচ্ছে 2 ইয়ার্স মিনিমাম। সো 1 to 2 ইয়ার বলা যায়। আর আমাদের তো 2 ইয়ার্স ছিল, এবার কেন জানি ওনারা কমিয়ে দিয়েছে, বলছে যে মিনিমাম 1 ইয়ার্স থাকলেই হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর শেষ করে মাত্রই হয়তো স্কলারশিপে যাওয়া যাবে না, রাইট? এই কোশ্চেনের যে না, অ্যান্সার। এটা ওকে। সো সোশিওলজিতে এমএসএস করার যাবে কিনা? এমএসএস করা যাবে, আইএলটিএস রিকোয়ারমেন্ট ওই যে যেটা বললো আর কি আগে থাকা দরকার বা আপনার স্কলারশিপে যাওয়ার পরে এত সুযোগ সুবিধা পাইতে হইলে একটু যাওয়ার আগে আইএলটিএস টা দেয়াই যায় আর এত একটু কনসেপ্ট কষ্ট করাই। করা লাগবে। আর সেটা ছাড়াও আপনি যখন যাবেন আপনাকে তো পড়াশোনা করতে হবে লাইক ইংলিশ মিডিয়াম, ইংলিশেই তো আপনাকে তো আপনার নিজের জন্য হলো আইএলটিএস করা উচিত, রাইট? এটা আমি বলি সর্ট অফ ইনভেস্টমেন্ট। আপনি যে ক্যারিয়ারে যান না কেন বা যে যা পার্সু করতে চান, আপনার প্রিপারেশন লাগে না, সেটা প্রিপারেশনের মতোই। আইএলটিএস নিয়ে ভাই এত ভয় কেন আইএলটিএস নিয়ে? আই ডোন্ট নো। আর আইএলটিএস কিন্তু জাস্ট মানে এরকম না যে আমার ইংলিশ ক্যাপাবিলিটি কত এটা টেস্ট করে, ইটস জাস্ট অ্যাবাউট টেকিং দ্য টেস্ট। আমি টেস্টের টিপস এন্ড ট্রিক্সটা জানলে আইএলটিএস দেওয়া খুবই ইজি, এটা আইএলটিএস হোক আর টোফেল হোক। ওকে, সো আমরা আমাদের আবার আলোচনায় ফিরে আসি। এরপর আমার ফেভারিট এরিয়া যেটা নিয়ে আমি কথা বলি প্রত্যেকটা শোতে, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর সাবজেক্টগুলোর জন্য অপরচুনিটি। সো আমি একটু জিজ্ঞেস করতে চাই, ডিইটিতে যারা যায়, আপনি যাদেরকে চিনেন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, ওই ক্ষেত্রে আসলে এই জায়গা থেকে কি পরিমাণ মানুষ যাচ্ছে? সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টি মানুষজন কেমন যায়? নাফিসা আর আমার স্কলারশিপটা ইটস স্পেসিফিকলি ফোকাসড অন সোশ্যাল সায়েন্স আর আর্টস। গ্রেট। তো এখানে একটা সার্টেন অ্যাডভান্টেজ পাওয়া যায় সোশ্যাল সায়েন্স আর আর্টস এর হলে, বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমাদের 10 জন আছে টোটাল কোহর্টে ডিফারেন্ট কান্ট্রিজ থেকে, একজনের শুধু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করা আর বাকি সবাই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। গ্রেট। শো ভাই, এনিথিং? আমার এই সাবজেক্টটা বেসিক্যালি সোশ্যাল সায়েন্স রিলেটেডই, আপনার যেহেতু ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এবং আমার এখানেও যারা ছিল একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, ব্রাজিল থেকে যে এসেছিল, এবং এছাড়া মোরাললেসই এই আপনার সোশ্যাল সায়েন্স, আর্টস রিলেটেড, পলিটিক্যাল সায়েন্স, এবং আমারটা ছিল বেসিক্যালি আরো একটু ডিফারেন্ট। আমি যেহেতু সায়েন্স ফ্যাকাল্টিতে গেছিলাম, আরবান রুরাল প্ল্যানিং থেকে, জিম্বাবুয়ে থেকে আরেকজন আসছিল, সে তারও ব্যাচেলর আরবান রুরাল প্ল্যানিং ছিল। এছাড়া মোরালেস এরকমই ভাইয়া সোশ্যাল সায়েন্স আর্টসের জন্য। গ্রেট। সো সোশ্যাল সায়েন্স এবং আর্টসে যারা শুনছেন বা আমার এই পেজে যুক্ত আছেন তাদের জন্য আবারও গুড নিউজ। কারণ হচ্ছে মোরালেস এই জায়গাটায় অনেক বেশি হতাশ থাকে মানুষ ভাই। আসলে দুজনকে বলছি, আমার এই জায়গায় ফোকাস করার মূল কারণ হচ্ছে কিছু ভালো সাবজেক্ট ছাড়া, আমি যদি নাফিসা আই থিঙ্ক তুমি এগ্রি করবা, ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সে কিছু ভালো সাবজেক্ট ছাড়া কিন্তু বাকি সাবজেক্টগুলো মানুষজন একটু হোপলেস থাকে। লাইক আর্টস ফ্যাকাল্টিতে আসলে মনে করে যে মনে হয় গভর্নমেন্ট জব ছাড়া কোনো গতি নেই বা হচ্ছে ভালো কিছু করা পসিবল না, কোথাও কোনো স্কলারশিপ নেই। ট্রুলি, বিকজ আই নো দিস থিং, কারণ হচ্ছে গত 6 মাস ধরে আমি এগুলো নিয়ে কাজ করি এন্ড পিপল নক মি আ লট যে ভাই আমি যেতে পারবো কিনা, কোনো স্কলারশিপ আছে কিনা। সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মানে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, বাট দে আর স্টিল কনফিউজ কোনো সুযোগ আছে কিনা অনলি তাদের সাবজেক্টের জন্য। সে হয়তো হিস্ট্রিতে পড়ে, চিন্তা করছে আলা হিস্ট্রি, সে হয়তো লিটারেচার পড়ে, বাংলাতে পড়ে বা ইংলিশে পড়ে। তো এই জিনিসগুলো আসলে এই জন্য আমার ফোকাস করা বা আসলে জানানো বারবার যে আসলে আপনাদের সুযোগ আছে, এত ভালো ভালো স্কলারশিপ ওয়েট করছে। ইভেন নাফিসা বলে যে স্কলারশিপটা দেয় হয় সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টিতে। এক্স্যাক্টলি, কারণ এখানে সোশ্যাল সায়েন্স এবং হচ্ছে আর্টস ফ্যাকাল্টিদের জন্য অনেকগুলো সাবজেক্টই আছে এখানে।
হুম। আপনার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের সাবজেক্ট গুলো, ওই ইপোস প্রোগ্রাম বেসিক্যালি আমি শেয়ারও করতে পারি লিংক, যে ইপোস প্রোগ্রামের যে লিংকটা, তো এখানে ঢুকলে আপনি অনেক ধরনের সাবজেক্ট এখানে পাবেন, তা আছে এখানে। রাইট। নাফিসা কিছু অ্যাড করতে চাচ্ছিলাম? আমি আগের কথায় আরেকবার বলা, সেটা হচ্ছে এখানে সাবজেক্টের থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি কোন দিকে যেতে চাই, ফিউচার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স ম্যাটার মোর। সেটা আমি বাংলা, ফার্সি, হিন্দি, পালি যে কোনো কিছু হই, ডাজ নট ম্যাটার। Right. আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কি, আমি কি করতে চাই, এই ক্ল্যারিটিটা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার প্রোফাইল ম্যাটার্স, আমি কি পড়ে আসছি 4 বছর, ওইটা ওভাবে অতটা ম্যাটার করে না। বিকজ অফ আমাদের আন্ডার গ্রেডে আসলে তো ওইখানে সবকিছুর একটা খিচুড়ি প্রোগ্রাম থাকে বিভিন্ন সাবজেক্ট থেকে। সরি ফর মেবি খিচুড়ি দ্য নট দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ, বাট এর চেয়ে ভালো ওয়ার্ড বাঙালির জন্য নেই, ঠিক আছে? কারণ জার্মানিতে গেলে খিচুড়ি খাই থাকতে হবে প্রচুর অনেকদিন, রান্না করা খুবই কষ্টকর, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে তখন আমাদের সাবজেক্ট গুলোকে, তখন আমাদের নির্দিষ্ট একটা ফিল্ড যখন আমরা মুভ করতেছি, তখন আমরা আমাদের মতো ডিসাইড করে নিতে পারি যে আসলে এক্স্যাক্টলি আমি কোন দিকে যাচ্ছি, কোন রাস্তায় হাঁটতেছি, এবং সেই রাস্তার বড় পরিসরটা কোথায় যায়, সেই রাস্তাটা কোন বড় রাস্তার সাথে মিলেছে, এবং সেখানে যাওয়ার জন্য আমার আসলে কোন ধরনের সাবজেক্ট গুলা চুজ করা উচিত, এবং আমি সেখানে যেতে পারি। আমি যে আপনার রোল প্ল্যানিং এ পড়েছি এবং আমার ওইটাতেই স্টিক হয়ে থাকতে হবে, যে কখন, কারণ আরবান রোল প্ল্যানিং রিলেটেড স্কলারশিপ হয়তো খুব কম আছে, ওয়ার্ল্ড ব্যাংকের বা এডিবির এই রিলেটেড ফান্ড তারা দিচ্ছে, বাট একেবারেই এক্স্যাক্টলি আরবান রুরাল প্ল্যানিং ইজ রিয়েলি টাফ। সো আমি যদি শুধু ওটাতেই স্ট্রিক্ট হয়ে পড়ে থাকি আমার জন্য, তাহলে তো সম্ভব না, আমার তো আরো চিন্তা করতে হবে। রাইট। তো এই জায়গায় দুটো জিনিস ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, দুইটা কোয়েরি যেগুলো নর্মালি আমি পাই, যে আমার যদি ডিফারেন্ট কোনো সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে আমি অন্য সাবজেক্টে সুইচ করতে পারবো কিনা। সো আমি চিন্তা করছি এক্ষেত্রে শুভ ভাই হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল, যে উনি হচ্ছে ওনার এরিয়া থেকে সুইচ করে ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসে পরে পড়াশোনা করলে এই জায়গাতে। তো আমার মনে হয় যারা নাফিসা যে সাবজেক্টগুলোর কথা বললো, কাউকে ছোট করে না, তারপরে হয়তো যারা মনে করে হোপলেস, লাইক পালি, সংস্কৃত বা আমাদের কতগুলো সাবজেক্ট আছে যেগুলোতে মনে করে কোনো স্পেসিফিক জব সেক্টর নেই, সেই ক্ষেত্রে আপনি যদি পড়াশোনা শেষ করার পরে বসে না থেকে কোথাও জয়েন করেন, কোন একটা বাংলাদেশে হাজার হাজার এনজিও আছে বা অনেক কিছু আছে, আপনি জয়েন করেন, জয়েন করার পর 2-1 বছর এক্সপিরিয়েন্স হলে কিন্তু আপনার এই পার্টিকুলার সুযোগগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, রাইট? সো এইটা হচ্ছে আমার একটা ক্রুশাল, মানে হিট করার জায়গা, যে বাংলাদেশে মানুষজন পড়াশোনা শেষ করে লং টাইম বসে থাকে ফর এ গুড গভর্নমেন্ট জব, স্টেবল গভর্নমেন্ট জব, ওকে? এক্স্যাক্টলি। ইট কুড বি 3 to 4 5 6 or 7 years। আমার এক্সপিরিয়েন্স বলে মানুষ 5 6 7 বছর পর্যন্ত ওয়েট করে যতদিনে তার চাকরির বয়স শেষ হয়েছে। ইন দ্যাট মিন টাইম সে শুধুমাত্র টিউশনই করে, মানে পাবলিক ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স হচ্ছে, আই ডোন্ট নো অ্যাবাউট প্রাইভেট। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে যেতাম। ফার্স্ট ইয়ারে যাদেরকে আমি দেখতাম, মাস্টার্সে যখন গিয়েছি একই মানুষজনকে আমি দেখেছি, বিলিভ মি, দে আর স্টিল গোয়িং থ্রু দ্য ডিগ্রিজ, ইউ নো। আমার কাছে মনে হচ্ছে যে সলিড ওয়েস্ট অফ টাইম। এবং এরপরে কিন্তু ওনারা ঠিকই প্রাইভেট সেক্টরে যায়, কিন্তু ততদিনে বয়স বেড়ে যায়, বাসায় প্রেশার থাকে, সামাজিক প্রেশার থাকে। তো এই ইস্যুগুলো আসলে অ্যাড্রেস করা যায়। আমার এই লাইভ শো গুলো আরেকটা বড় টার্গেট হচ্ছে যে মানুষজনকে এই চিন্তা থেকে একটু যদি সরানো যায়, যে ভাইরে ভাই, শুধু এটা না, পৃথিবীতে অনেক কিছু আছে করার জন্য। ওকে, আই নো যে বাংলাদেশের বিসিএস ক্যাডাররা এবং বাংলাদেশের গভর্নমেন্ট জব হোল্ডাররা ন্যাশনাল হিরো, মানে এখন হচ্ছে দেখবেন যদি কেউ জব পায় আপনার সার্কেলে, নো ওয়ান কাউন্টার্স। যে তার জব নিয়ে হ্যাপি, সে ওটা চেয়েছে, সে ওটা গুড, পাইছে, এর মানে এই না বাদে আর দ্যাটস কিছুই। গুড, বাট এটাই সমস্যা যে আপনি বছরের পর বছর লেগে থাকবেন, আলটিমেটলি ফেল করে এই জায়গায় আসলেন, ততদিনে কিন্তু আপনার অনেকগুলো জায়গায় আপনি লুজার। তো আমার কাছে মনে হচ্ছে চিন্তা করা যায় ডিফারেন্টলি। জাস্ট টু অ্যাড টু দ্যাট, জব সেক্টরটা কিন্তু অনেকটা স্কিল বেস। রাইট, এখানে সাবজেক্টের থেকে বেশি আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, আমি Right. কথা বলতে পারি কিনা, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখতে পারি কিনা, ইমেল করতে পারি কিনা ঠিকঠাক মতন, আমার বাংলা ইংলিশ দুইটা লেখাই ঠিকঠাক মতন আছে কিনা, এই ধরনের কিছু স্কিলস দরকার। মানে জব সেক্টরের জন্য সাবজেক্টের থেকে দ্যাটস মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আসলে আপনি যদি একটা সেক্টরের ভিতর না নিজেকে এনরোল করেন, আপনি আসলেই জানেন না যে আসলে সেই সেক্টরটা কতটুকু ডাইনামিক এবং কতটা এনলার্জড। ওকে। আমি দূর থেকে শোনা কথায় আসলেই কান না দেওয়া উচিত, আমাদের উচিত আসলেই একটা সেক্টর ভিতরে আসা এবং দেখা যে আসলেই এটা কিরকম। এনিওয়ে, কিছুটা অফ টপিক ছিলাম, সরি যারা শুনছেন। আমরা আবার অন ট্র্যাক ব্যাক করি। সো ফাইনাল পার্টে চলে আসলাম অলরেডি, কারণ 1 ঘন্টা প্রায় শেষ। ফাইনাল পার্ট হচ্ছে স্কলারশিপ পেয়ে যাওয়ার পরে কোনো ধরনের চ্যালেঞ্জ ও ডিফিকাল্টিজ আপনারা ফেস করেছেন কিনা, ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, কালচার, ফুড, এনভায়রনমেন্ট, ওয়েদার, এনিথিং। সো কোনো ডিফিকাল্টিজ ছিল কিনা? শুভ হয়ে শুরু করেন। গো ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, আপনি ভাই আপনি হচ্ছে একটু আফ্রিকান এক্সপিরিয়েন্স অ্যাড করেন, আমার খুব ইন্টারেস্টেড জায়গা আর কি। এক্সপেরিয়েন্স। ওকে, দ্যাটস ফাইন। অ্যাকচুয়ালি প্রোগ্রাম পাওয়ার পরে তো হচ্ছে একটা নতুন দেশে আসা একটা ডিফারেন্ট টাইপের। সো সেইখানে এসে আসলে ফ্রেন্ড ফ্যামিলি মিস করা, এটা তো সবার উপরে, এটা থাকেই। এবং আরো ফুড যখন নিজে রান্না করে খাইতে হয়, আমার মতো জীবনে প্রথম রান্না করা, এটা খুব ডিফিকাল্টিস। এবং এছাড়া আরো কিছু ডিফিকাল্টিস এর মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, স্পেশালি যে ল্যাঙ্গুয়েজটা থাকলে যেটা হয়, না থাকলেও চলে, কারণ আমি অ্যারাউন্ড 18 মাস থেকে আসছি, বাট আমি আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরকম কোনো ডিফিকাল্টিস ফেস করিনি, বিকজ অফ আমি একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। আর আমার প্রোগ্রামটা হচ্ছে কোয়াইট মোর হেক্টিক প্রোগ্রাম। আমার প্রোগ্রামে 18 মাসে অনলি 7 দিন ছুটি ছিল, এছাড়া কোনো ছুটি নাই। আমরা সবসময় দৌড়ের উপর থাকতাম। আমি 18 মাসে 7টা বাসা চেঞ্জ করছি, ব্যাকপ্যাক অ্যান্ড রান। কারণ হচ্ছে প্রথম 6 মাস যে ছিলাম, তারপরে হচ্ছে 1 মাসের জন্য সাউথ আফ্রিকা যাই। সাউথ আফ্রিকা যে 2টা বাসা এখানে থাকি। এবং সাউথ আফ্রিকা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনসিকিউরিটি। যে কোনো সময় আমার মনে হয় যে আমার কেউ এসে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। এবং কোথাও বাইরে যেতে গেলে আমার হচ্ছে ফ্রেন্ডদের ইনভাইট করতে হয় যে প্লিজ চলো আমরা একসাথে যাই, এছাড়া কোনো উপায় নেই। কারণ যদি একটা কুঁড়ে ঘরও থাকে, সেই কুঁড়ে ঘরটাও হচ্ছে চারিদিক দিয়ে হাই ইলেকট্রিসিটি ভোল্টেজ দিয়ে ফেন্স দেয়া, যে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। এটা ছাড়া সাউথ আফ্রিকা, কেপটাউন জাস্ট অসাম আমাদের এক্সপেরিয়েন্স। এবং আমাদের ওইখানের কমিউনিটি প্রজেক্ট ছিল একটা, বা আমাদের ইউনিভার্সিটি 2টা কোর্স ছিল, সেটাও ভালো ছিল। এরপরে ওইখান থেকে এসে হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ শেষে সেকেন্ড সেমিস্টার শেষে আমাদের ফিল্ড রিসার্চ এবং লাস্টলি প্রেজেন্টেশন এন্ড শেষ। আর আমাদের প্রজেক্টে আরেকটু জন্য হেক্টিক বলেছিলাম, আমি মিস করছি আগে। সেটা হচ্ছে যে আমাদের কোর্স গুলো হচ্ছে সবই ব্লক কোর্স অ্যাকচুয়ালি। তো 3 ক্রেডিটের সাবজেক্ট গুলা এক উইকে শেষ হয়ে যায়, 5 ওয়ার্কিং ডেজ। প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, মাঝে 1 ঘন্টা ব্রেক। সো এবং 5 দিন পরে সোমবারের দিন সকাল 8টায় পরীক্ষা হয়ে শেষ। আর যদি 6 ক্রেডিটের কোর্স থাকে, তাহলে হচ্ছে 2 সপ্তাহ ক্লাস হয় এবং তারপরে কমপ্লিট হয়ে যায়। সো সেমিস্টার চলাকালীন আসলে কোনো ব্রেক নেই। অনলি প্রথম বছরের ক্রিসমাস একটা ভ্যাকেশন ছিল। আর লাস্ট ইয়ার তো ওই সময় কোনো ভ্যাকেশন ছিল না, কারণ থিসিস এর কাজ চলতেছিল তখন আর কি। সুপারভাইজার বললো যে জানুয়ারি 2 তারিখে আমাকে draft করতে। তো এই কারণে আমি যে এটা আসলে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে 18 মাসের প্রোগ্রাম গুলো খুবই হেক্টিক, কারণ ব্লক। আর এছাড়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা একটু সোসাইটি, যখন আর ল্যাঙ্গুয়েজটা না জানা হয় তখন সোসাইটির সাথে মেশাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনাদের প্রোগ্রামে অবশ্য একটু ভালো যে 6 মাসের পিওর ল্যাঙ্গুয়েজ কোর্সটা হয়। আর আমাদের যে কোর্স গুলো আর কি, আমার কোর্সে ছিল 1.5 মাসের মতো ওইখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা। তার ভিতরে আমি আবার ছিলাম না, আমি আবার অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রাম আছে, একটু বলি। সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ফোরাম আলবাক। ওইটা হচ্ছে প্রতি আগস্ট মাসে হয়। ওইটা খুবই দারুণ একটা প্রোগ্রাম, 15 ডেজের ওরা স্কলারশিপ দেয় ওইখানে। আমি গেছিলাম 2018-এ। তখন ওইটার ছিল, টপিক ছিল রেজিলিয়েন্স ডাইভার্সিটি। ওইখানে অ্যারাউন্ড 600 প্লাস স্টুডেন্ট আসে। ওই আমার আসছিল প্রায় 94+ কান্ট্রিজ থেকে। এবং ওইখানে চিফ গেস্ট থাকে, ওইখানে প্রেসিডেন্সিয়ালও থাকে, ওইখানে ফর্মার ইউএন চিফ আসছিল, বান কি মুন। সো এটা খুবই একটা ভালো প্রোগ্রাম আর কি, আমরা যারা সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টির সাথে এখন রিলেটেড আছে তার জন্য। এবং ওইখানে ইয়াও দেয়। এইটাই বলার ভাইয়া, চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ ভাইয়া। নাফিসা? আম, মেয়ে হিসাবে কয়টা কথা বলি। শিওর। জার্মানি খুবই সেফ। আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে আমি রাত 12টা 1টা যখনই বাসায় আসি, বাইরে যাই, কোনো ধরনের কোনো ভয় যেটা আমি ঢাকার রাস্তায় চলতে গেলে পাই, এরকম কিছু ফেস করিনি প্রথমত। আর ল্যাঙ্গুয়েজ রিলেটেড, জার্মানির ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্সটা খুব ডিফারেন্ট হয় বেসড অন আমি কি ইস্ট জার্মানিতে থাকছি না ওয়েস্ট জার্মানিতে থাকছি। ওয়েস্ট জার্মানিতে ইংলিশ ইজ ভেরি প্রিভেলেন্ট, ইংলিশে কথা বলে চালিয়ে দেওয়া যায়। ইস্ট জার্মানিতে জিনিসটা একটু ডিফিকাল্ট। আর যেহেতু আমরা অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছিলাম জব সেক্টর রিলেটেড, যদি কেউ ফিউচারে জব করতে চায়, স্পেশালি সোশ্যাল সায়েন্স আর আর্ট সেক্টরে, এই 2 সেকশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি ফিউচারে কেউ জার্মানিতে এই সেক্টরটাতে কাজ করতে চায়,
you should know the language almost proficiency level, native proficiency level. গ্রেট। ওকে, সো যদি আর কিছু অ্যাড করার না থাকে আমরা কি আর দুইটা কোশ্চেন নিতে পারি, তারপর শেষ করে দিব? হ্যাঁ, Sure. আচ্ছা, ওকে। নয়ন হালদার, উনি মার্চেন্ডাইজিং এক্সপিরিয়েন্স 6 বছরের আছে। সো ওনার সিজিপিএ 3.3 পয়েন্ট সামথিং মেবি, আইএলটিএস দিবে। সো ওনার প্রোফাইল ডার্ডের সাথে যায় কিনা বা পেতে পারে কিনা। কে একজন রেসপন্স করেন, আপনাদের কি মনে হচ্ছে কম্পিটেবল? অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে প্লাস এমবিএ, দ্যাটস গ্রেট। যদি কোনো ক্যারিয়ার অ্যাসপিরেশনস এর উপর ডিপেন্ড করে, অফ কোর্স ইফ ইউ ফাইন্ড সামথিং দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন, হোয়াই নট। ওকে, সো এটা কমন কোয়েশ্চেন। আইএলটিএস এর রেজাল্ট কতদিন কার্যকর থাকবে? 2 বছর। 2 বছর। right? এবং গ্যাপটা সর্বোচ্চ কত পর্যন্ত? আই ডোন্ট নো হোয়াট ইজ দিস গ্যাপ কি গ্যাপ? এনিওয়ে। ওকে, ক্লিয়ার না অ্যাকচুয়ালি, আইএলটিএস এর গ্যাপ না হচ্ছে ফার্দার অ্যাডমিশনের গ্যাপ। ওকে শুভ ভাই, আপনার একটা লিংক শেয়ারের কথা বলা হচ্ছে, খুব সম্ভবত অস্ট্রেলিয়ার যে প্রোগ্রামে গিয়েছিলেন, যেহেতু এটা তখনকার কোশ্চেন। সো অথবা আপনার প্রোগ্রামের কোশ্চেন, এনিওয়ে যেটাই হোক, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিব হাতের কাছ থেকে নিয়ে। সরি ভাই, বুঝতে পারিনি। একটা লিংক শেয়ার কথা বলছে আপনাকে, লিংকটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে, আমি শেয়ার করতে চাইছিলাম ইএফ এর, যেটা ইউরোপিয়ান ফোরাম আলবাকের যে লিংকটা, ওইটার কথা এক্স্যাক্টলি বলছি। ওটাই হ্যাঁ। ওটা আমি আপনার সাথে শেয়ার করে দিব না ভাই। আচ্ছা, তাজুয়ার কাশেম জিজ্ঞেস করছেন কখন এসওপি লেখা শুরু করা উচিত, মানে অ্যাপ্লিকেশন করার কত আগ থেকে বা কবে এসওপি লেখা শুরু করা উচিত, স্টেটমেন্ট পারপাস। এসওপি একটা লং প্রসেস। আমার ধারণা এটা শুরুতেই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া উচিত, কারণ এটা অনেক রিভিশনস হয়। আমার আর হচ্ছে মেকিং শিওর দ্যাট ইউ গেট আদার পিপল টু গিভ ইউ ফিডব্যাক, টিচার্স হোক, যারা রেফারি হোক। এসওপিটা যেহেতু আমার মানে পুরো অ্যাপ্লিকেশনের প্যাকেজের মধ্যে এসওপিটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। রিকোয়ারমেন্টস অবভিয়াসলি মিট করতে হবে, বাট এসওপি স্পিক্স ফর ইউ। তো আগে থেকেই প্রিপেয়ার করা, প্রতিদিন একটু করে দেখা যে আচ্ছা আমি কি ধরনের চেঞ্জেস আনতে পারি, আর ফিডব্যাক নেওয়া। ওকে, সেটাই যে হচ্ছে মোটিভেশনাল লেটারটা, আসলে ওটা বারবার পড়া এবং আরো ফিট করা হচ্ছে যে প্রোগ্রামের সাথে, তো যেগুলো আমরা আগেই বলেছি সেগুলা, এবং যত তাড়াতাড়ি পারা যায় আর কি। কারণ আসলে যদি যেহেতু ডিএডি স্কলারশিপ আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও লাগবে, এবং আমরা কাজের পাশাপাশি এটা অ্যাপ্লাই করি। নট লাইক দ্যাট আমরা চাকরিটা কুইট করে 2 বছর হয়ে গেছে, কুইট করে আবার অ্যাপ্লাই করলাম, নট লাইক দ্যাট, বিকজ ইটস এ লং প্রসেস। অ্যারাউন্ড প্রায় অ্যাপ্লিকেশন যেদিন ডেডলাইন শেষ হয় তার প্রায় 11 মাস বা 10 মাস পর আমরা যাই ওইখানে, যদি এভরিথিং ওকে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে 1 বাই 1 আমার কমপ্লিট করে করে যাওয়া এইখানে। তো যেদিন থেকে আপনি ডিসাইড করছেন এবং আপনার লেখা শুরু করা, এটা এক্স্যাক্টলি। ওকে, তো লাস্ট কোয়েশ্চেন, যদিও সোশ্যাল সায়েন্স নিয়ে কথা বলছি, এরপর একজন মেডিকেল টেকনোলজিস্ট জিজ্ঞেস করছেন যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এগুলোর উপর এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে এই প্রোগ্রামে কোনো স্কলারশিপ আছে কিনা রিলেটেড, অথবা আপনারা যদি চান তাহলে স্কলারশিপ একটা লিস্ট শেয়ার করতে পারেন আমাদের সাথে, যে কোথায় পাওয়া যাবে, টোটাল কি কি এরিয়া কভার করে ডিএডি। আমার স্কলারশিপটাতে আমি প্রিটি শিওর এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই, বাট ইন জেনারেল জার্মানি ইজ প্রিটি অ্যাফোর্ডেবল আই উড সে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে টিউশন ফি দেওয়া লাগে না। আর সায়েন্সের সাবজেক্ট, স্পেশালি টেকনিক্যাল সাবজেক্টস গুলোর জন্য ইটস ইভেন বেটার। শুধু একটাই সমস্যা, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়া লাগবে। একটু মেডিকেলের এই সাবজেক্ট গুলোতে ল্যাঙ্গুয়েজটা প্রিফার করে আর কি। ল্যাঙ্গুয়েজটা দেখা যাচ্ছে জার্মান, এবং ডেভেলপমেন্ট এই ফিল্ডটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে ইংলিশ দিয়ে আমরা চলতে পারি। আর আপু যেটা বললো যে ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানির কথা, আমি ছিলাম ওয়েস্ট জার্মানিতে, নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, বিগ রিজিয়ন। সো এখানে আমরা ইংলিশে আমাদের কোনো প্রবলেম হতো না, কিন্তু আবার ইস্টের দিকে একটু প্রবলেম হয় জার্মান না জানলে ওইখানে। আমি ইস্ট জার্মানিতে থাকি, তো বেশিরভাগ ক্ষেত্রে এখন একটু বেটার, যেহেতু আমাদের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই প্রেফার করে যে জার্মান ভাষায় কথা বলা। ভুলভাল গ্রামাটিক্যাল মিস্টেকস ডাজন্ট ম্যাটার, কিন্তু জার্মান ভাষায় বলতে হবে। তারা খুশি হয়ে যায়, তখন আপনাকে একটা কাজের জায়গায় 2টা কাজ করে দিবে। ওকে, সো লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য, যে একই ইউনিভার্সিটিতে যদি কেউ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে সে সেলফ ফান্ড এবং ডার্ট দুটোর জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারবে কিনা,
মানে যে Absolutely. যদি সে ডার্ট না পায় তাহলে সে সেলফ ফান্ডে যেতে পারে কিনা? এটা অটোমেটিক হয়ে যায় তখন। ইভেন সেলফ ফান্ডের যদি আমি যেতে চাই, যদি দাঁত থেকেও না হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটির সাথে কথা বলে অনেক সময় আমরা যে টিএর কথা বললাম, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কথা বললাম, ওইটাও নেগোশিয়েট করা যায়। আমি নিজে পেয়েছি বলেই বললাম। ইভেন টিউশন ফিটাও অনেক ক্ষেত্রে টিউশন ফি ওয়েভারেরও ব্যবস্থা থাকে, তারা টিউশন ফি ওয়েভ করে দিবে, আপনি এসে এখানে চাকরি খুঁজে কাজ করতে পারেন। ওকে, সো এইটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি। মোহাম্মদ হাবিব, যে 1 থেকে 2 বছর রিকোয়ারমেন্ট থাকে। আর হচ্ছে আচ্ছা, জার্মান ভাষা জানা থাকলে স্কলারশিপের ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা? এটা আসলেই কেউ ধরেন জার্মান শিখে ফেললো, একদম ভালো লেভেলে জার্মান শিখে ফেললো, সেক্ষেত্রে স্কলারশিপের জন্য কোনো অ্যাডভান্টেজ আছে কিনা? স্কলারশিপের জন্য অ্যাডভান্টেজ আমাদের হচ্ছে 8টা ডিফারেন্ট ইউনিভার্সিটি, এর মধ্যে একটা কোর্স কমপ্লিটলি জার্মান। তো আমার ধারণা এখানে এর জন্যই অনেক মানুষ কম অ্যাপ্লাই করে। তো ওইটাতে কম্পিটিশন কমে যাওয়া। আর স্কলারশিপের থেকে আমি বলবো কারো যদি পুরো ভাষাটা জানা থাকে, সেক্ষেত্রে আসার পর এখানে অনেক হেল্প হবে। এক্স্যাক্টলি, আসার পরে অবশ্য আমার এইখানে যেটা আছে, আমি যেরকম পুরাই স্কুল প্রোগ্রামে পড়তাম, সারাদিন ক্লাস, ঠিক আছে, তো বাইরে আসলে খুব কম হইতো অনেক সময় যাওয়া। সেই ক্ষেত্রে আমার হচ্ছে জার্মান অত না হইলেও চলতো আর কি, চলাফেরা করতে আর কি, যেহেতু ইন্টারন্যাশনাল থাকে। কিন্তু জানা ওকে, থাকলে খুবই বেস্ট আর কি। সো আমরা হচ্ছে আপাতত আর কোনো কোশ্চেন নিব না। আরো কিছু কোশ্চেন ছিল, আই থিঙ্ক পর আমি রিপ্লাই করে দিব, অথবা যদি আপনারা একজন রিপ্লাই করে দেন যদি কেউ কোশ্চেন করে। সো এনি ফাইনাল ওয়ার্ডস টু দ্য অডিয়েন্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিল? নাফিসা থেকে শুরু করি। অ্যাজ এ গার্ল ইউ গট দ্যাট, এন্ড দেন বললা যে চ্যালেঞ্জ বা সবকিছু মিলে আসলে কি বলার আছে যারা দাঁড়িয়ে যেতে চায়? সো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে অ্যাজ আ গার্ল ডাজ নট হেল্প, বাট ডেফিনেটলি এখানকার সিকিউরিটি বলি যা বলি, ইটস ভেরি সেফ। আমি এখানে একা থাকতে আমার কোনো ধরনের প্রবলেম হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলিগুলো স্পেশালি অনেক ফ্যামিলি টেনশন করে যে আচ্ছা বিদেশে একা যাচ্ছে, থাকবে কিভাবে, ওই রিলেটেড কোনো প্রবলেম হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আর একটা স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে আসা যেরকম সম্মানের ব্যাপার, সেরকম হচ্ছে একটা হিউজ নেটওয়ার্ক ক্রিয়েট হয়, সম্ভাবনা কিছু মানুষের সাথে পড়া যায়। সো ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর নিজেদের চোখ খুলে দেওয়া আর কি, কালচারাল এক্সপিরিয়েন্সেস হয়তো অনেক, তো অনেক কালচার সম্পর্কে জানা যায়, এবং নিজে আমার ধারণা এটা মানুষ হিসাবে ভালো আরো বেটার হতে সাহায্য করে, অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। আর আমার স্কলারশিপটা আবার ওপেন হয়েছে, তো কারোর যদি কোনো হেল্প লাগে ফিল ফ্রি টু রিচ আউট। আই উড লাভ টু হেল্প পিপল অ্যান্ড উড লাভ টু সি মোর বাংলাদেশিস কাম হিয়ার। শুভ ভাই। হ্যাঁ আপুর, আমি হচ্ছে ইন্টারকালচারাল কমিউনিকেশনের উপরই দিয়ে শুরু করি অ্যাকচুয়ালি। এইখান থেকে আসলে আমার আমি প্রোগ্রামটা শেষ করে আসছি। আমি প্রোগ্রামটা শেষ করে আসার পরে স্টাডি অবশ্যই ডিফারেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই অ্যাডভান্সড, বাট সবচেয়ে যেটা আসলে থেকে যায় সেটা হচ্ছে যে ইন্টারকালচারাল যে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, মানুষের সাথে এবং ডিফারেন্টলি একটা কান্ট্রি দেখা। যেহেতু বাংলাদেশ এবং ইউরোপ ইটস টোটালি ডিফারেন্ট। যখন আমার কাছে কেউ জিজ্ঞেস করতো যে আসলে কতটুকু ম্যাচ পাচ্ছ, আসলে বলতে পারতাম না। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাকচুয়ালি। রোডস, ইনফ্রাস্ট্রাকচার, হাউজিং, পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশালি দ্য সিকিউরিটি। রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় কোনো প্রবলেম নেই, আমরা সেফলি মুভ করতে পারতেছি। ইভেন ইন্টারেস্টিংলি মানুষজন রাত 3টার সময় হচ্ছে ট্রাফিক সিগন্যাল ফলো করে, রাস্তায় কেউ নাই তাও দাঁড়ায় থাকে যে একটা সিগন্যাল দিচ্ছে। এবং জার্মান রাস্তাঘাটে কোনো হর্ন নেই, এটা যেমন আছে। পাশাপাশি দিক দিয়ে আমরা আসলে 2 বছরের একটা প্রোগ্রামে যাওয়া এবং সেখান থেকে অনেক কিছু শেখা ডিফারেন্টলি, যে একটা জিনিস এমন না হয় এমনও হতে পারতো। এই যে জানার যে ব্রিজটা, এই ব্রিজটা আসলেই যাদের আসলে ইচ্ছা এবং আগ্রহ আছে এবং যাদের গোল আছে, তাদের অবশ্যই এর জন্য কাজ করা উচিত। এবং অবশ্যই আই বিলিভ এবং সবাই এটাই বিলিভ করে যে আসলে একটা জিনিসের প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, আমরা যদি লেগে থাকি, সেইটা পাওয়ার জন্য আমরা অবশ্যই পাবো। এর জন্য আমার অন্য কারোর কাছে মিসলিড হওয়ার কিছু নাই যে আমার সিজিপিএ কম আছে, আমার আইএলস হয়তো বা কেউ 6.5, কিন্তু কেউ বলতেছে না আইএলস এটা হলে হবে না। দেন আরেকটা জিনিস ইনফরমেশন দেয়া, সেটা হচ্ছে যে কারোর কাছে বর্তমানে আমাদের যে মডার্ন এজে এসে আমরা অ্যাকচুয়ালি আমরা
সবার কাছেই সব ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো, এবং ইউনিভার্সিটি এবং অ্যাব্রডের যে ইউনিভার্সিটি গুলা কোঅর্ডিনেটর থেকে দে আর ভেরি হেল্পফুল। যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, প্লিজ রাইট অ্যান ইমেইল Right. যে আসলে আমার রিকোয়ারমেন্টস এটা ছিল। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার সবকিছুই রেডি, বাট আমি আগেও মেনশন করেছি যে আইএলটিএসটা নাই এবং আইএলটিএসটা একটা টাইম এক্সপেন্ড করতেছে, আইএলটিএস এর জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন এবং ও একটা ইমেল, একটা রিকোয়েস্ট ইমেলও করতে পারেন যে আইএলটিএসটা হ্যাঁ আমি 1 মাসের মধ্যে পাঠাচ্ছি রেজাল্ট। এটা অনেক সময় পসিবল হয়। সো আমার এইখানে সবকিছুই সম্ভব যদি আসলে আমরা সত্যিকার অর্থে চাই যে সবকিছুর উপরে আমার নিজের ড্রিমটা আমি ফুলফিল করব এবং তার জন্য আমি হেঁটে চলে যাব, তাহলেই আসলে পসিবল। এটাই আমার লাস্ট কথা। Great words. Okay. আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ নাফিসা এবং শুভ ভাই, আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে দেওয়ার জন্য। আর আজকে মোস্ট প্রবাবলি দ্য লংগেস্ট সেশন এভার আই হ্যাড, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা। সো অনেকে আমাদেরকে ধৈর্য ধরে দেখছিলেন শুরু থেকে পর্যন্ত, যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনাদের যে ইনফরমেশন গুলো দরকার ছিল এই স্কলারশিপ সম্পর্কে সেটি পেয়েছেন। আর আরেকটি কোশ্চেন সবাই জিজ্ঞেস করে যে আসলে এত লম্বা সেশন কেউ দেখে কিনা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। সো আই উড সে যে যার দরকার সে দেখবে। মানে আমার আসলে হাজার মানুষ ডারে যাবে না, যাওয়ার দরকারও নেই। যারা যাবে যাতে তারা দেখে ফুল ইনফরমেশনটা পায়, সেজন্য আসলে সেশনটা লম্বা করা। সো যারা দেখেন এবং আমাকে অনেকে জানিয়েছেন যে ভাই আর এত লম্বা সেশন, সো ভাই সেশন লম্বা হবে। যদি আপনি ইন্টারেস্টেড হন, আপনি 1 ঘন্টা কেন, আপনি 10 ঘন্টা সেশন দেখবেন, জানা যদি আপনার ইচ্ছে থাকে। কারণ হচ্ছে আমি যারা স্কলারশিপ পেয়েছে, স্কলারশিপ থেকে ফিরে এসেছে, এটা মানুষজনকে নিয়ে আসছি যাতে হচ্ছে ওনারা কমপ্লিট এক্সপিরিয়েন্স বলতে পারে যাওয়ার আগ থেকে শেষ করা পর্যন্ত। যেমন শুভ ভাই যে এক্সাম্পল আজকের জন্য, যে খুব ভালো একটা এক্সাম্পল নিয়েছে, শেষ করে এসে আবার জব করছেন। সো ইন দ্যাট কেস উনি যে যা বলেছেন বা নাফিসা যা অ্যাড করলো, এগুলো আসলে আমি আমেরিকায় বসে বলা সম্ভব না, আমি কিন্তু আসলে বলতে পারবো না। সো যখন পিপল আমার জিজ্ঞেস করে যে ভাই ওই স্কলারশিপে কেমনে যাবো, ভাই আই ডোন্ট নো, বাট দে নো, দিস গাই লাইক ইনফর্ম পারসন, তারা জানে। সো থ্যাংক ইউ যারা দেখছেন, জাস্ট ক্লারিফিকেশনের জন্য বললাম। আর থ্যাংক ইউ গাইজ অ্যাগেইন সময় দেওয়ার জন্য। আশা থ্যাংক করি ইউ সো মাচ ফর ইনভিটেশন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর যারা অবশ্যই দেখছেন এবং একটা লম্বা সেশন, তাদের জন্য হচ্ছে আরো ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ চেক দ্য ওয়েবসাইটস Yep. এন্ড গেট দ্য অল ইনফরমেশন। এটাই। Google Thank is you very here. much. Google is here. Google is গুগল ইজ Okay, so bye bye. See you. বাই।